আসসালামু আলাইকুম, শুভ সকাল। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের এই ওয়েবিনারে স্বাগতম। বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা, তার সংকট, তার পেশাদারিত্বের মান, উন্নয়ন, এইসব বিষয় নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ অনেকদিন ধরেই কাজ করছে এবং এই কাজে আমাদেরকে সহায়তা করছে UK8 এবং দ্য এশিয়া ফাউন্ডেশন। আমরা তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। বাংলাদেশের সংবাদ মাধ্যমের অনেক সংকট, একটা গভীর সংকটে পর্যদস্ত এই সংবাদ মাধ্যম। যদিও কয়েক বছর আগে চেহারাটা এরকম ছিল না। বাংলাদেশের সংবাদ মাধ্যম অত্যন্ত শক্তিশালী, ভাইব্রেন্ট একটি গণমাধ্যম হিসেবে কাজ করেছে এবং আমরা জানি সে সময় সম্পাদকীয় প্রতিষ্ঠানগুলো শক্তিশালী ছিল, সাংবাদিক ইউনিয়ন যেগুলো ছিল সেগুলো অত্যন্ত সচল, সক্রিয় এবং সরব ছিল। এবং আজকে পরিস্থিতি অনেকখানি পাল্টে গেছে। সংকটটা নানা দিক থেকে, এখানে স্বাধীনতার সংকট আছে, এখানে সংবাদকর্মীদের চাকরির সংকট আছে, কারো চাকরি আছে তো বেতন নেই সেই সংকট আছে, এবং স্বাধীনতার যে সংকট সেই সংকট নানাভাবে নানা দিক থেকে সরকারের দিক থেকে আছে, যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সংবাদ মাধ্যমের মাথার উপরে খড়গ হয়ে আছে। স্বাধীনতার সংকট মালিকদের পক্ষ থেকে আছে, কারণ অধিকাংশ মালিকই নানাভাবে তারা পেশাদার সাংবাদিক নন বা সংবাদ মাধ্যমের সঙ্গে তাদের তেমন কোনো সম্পর্ক নেই। মূলত তাদের সম্পর্কটা হচ্ছে নানা রকমের ব্যবসা বাণিজ্য, এবং বাংলাদেশে এই মুহূর্তে ব্যবসা বাণিজ্য করতে হলে সরকারের সঙ্গে সুসম্পর্ক রাখবার কোনো বিকল্প নেই। কাজে মালিকানার দিক থেকে এক ধরনের সংকট আমরা দেখতে পাই। এই বিষয় নিয়েও বাংলাদেশ সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ কিছুদিন আগে একটা বড় স্টাডি করেছে যে বাংলাদেশের সংবাদ মাধ্যমের মালিক কারা। সংকটটা আছে সাংবাদিকদের মধ্যেও, যেহেতু এখানে পেশাদার সাংবাদিকতা সেই অর্থে এখন আর নেই, সাংবাদিকতার নানা রকমের পেশাদারিত্বের সংকট রয়েছে। সাংবাদিকরা নিজেরও অনেকটা গা এড়িয়ে দিয়েছেন নানান পক্ষকে, নানান শক্তিমান পক্ষকে তুষ্ট করবার জন্য। কাজেই সেই অর্থে জনগণের পক্ষে ভয়েসটা খুব বেশি আমরা দেখতে পাই না। এবং এই যে সংকটের নানা চেহারা, সেখানেই প্রশ্ন আসে যে গণমাধ্যমের শত্রু মিত্র কারা। গণমাধ্যমের মিত্র হতে পারে সাধারণ জনগণ, যারা তার পাঠক, যারা তার দর্শক, কিন্তু বাংলাদেশের মূলধারা সংবাদ মাধ্যমের প্রতি সেই অর্থে এখন আর জনগণের বা পাঠকদের বা দর্শকদের আমরা আস্থা দেখতে পাই না। আমরা সিভিল সোসাইটির একটা অংশ এর মিত্র হতে পারে, কিন্তু বাংলাদেশে সেই অর্থে সিভিল সোসাইটি এখন খুব একটা কার্যকর নয়। সেই সব বিবেচনা থেকে গণমাধ্যমের শত্রু মিত্র শীর্ষক এই ওয়েবিনার আজকের এই আলোচনায় অংশ নেবার জন্য আমরা বিভিন্ন পক্ষ থেকে প্রতিনিধিত্ব করতে পারেন প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় অংশ নেবেন বাংলাদেশ সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডক্টর আবু সাইদ। আমাদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন দ্য ফাইন্যান্সিয়াল হেরাল্ডের সম্পাদক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, অত্যন্ত সক্রিয় সচল সভাপতির দায়িত্ব পালন করেছেন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ছিলেন রিয়াজউদ্দিন আহমেদ। আমাদের সঙ্গে অংশ নেবেন আজকের এই আলোচনায় নাইমুল ইসলাম খান। নাইমুল ইসলাম খান বাংলাদেশের বহু সংবাদপত্রের সম্পাদনা করেছেন, এই মুহূর্তে আমাদের নতুন সময়ের প্রধান সম্পাদক তিনি, এবং মালিকানার দিক থেকেও তিনি বাংলাদেশের অনেকগুলো সংবাদ মাধ্যমের মালিকানার সঙ্গে যুক্ত। সো মালিক, থানা, সম্পাদকীয় প্রতিষ্ঠান, এই সবগুলো বিষয়কেই তিনি প্রতিনিধিত্ব করবেন আজকের আলোচনায়। এবং মালিকানার যে প্রশ্নটি আমি একটু আগে আলোচনার মধ্যে আনছিলাম, নাইমুল ইসলাম খানের স্মরণ থাকবার কথা যে একটা সময় আমরা যখন খবরের কাগজ একসঙ্গে কাজ করতাম, নাইমুল ইসলাম খান সম্পাদক ছিলেন, সেই সময় একটা সম্পাদকীয় আমরা প্রকাশ করেছিলাম যে মালিক থাকবেন নক্ষত্রের দূরত্বে। আজকে মালিক কোথায় আছেন সেই প্রশ্ন আমরা আলোচনার মধ্যে নিয়ে আসবার চেষ্টা করবো। আমাদের সঙ্গে দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ডক্টর রেজওয়ান সিদ্দিকী, তিনিও আলোচনায় অংশ নেবেন আন্তর্জাতিক সংস্থা আর্টিকেল 19 এর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুক ফয়সল এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। আমি আলোচনাটা শুরু করতে চাই এবং আলোচনায় প্রত্যেকেই আমি সূচনায় 5 মিনিট করে, আমার মনে হয় যে 5 মিনিটের বেশি সময় কেউ নেবেন না, অনুরোধ থাকবে সবার প্রতি। গণমাধ্যমের শত্রু মিত্র, এই যে শিরোনাম আমরা করেছি, এই শিরোনামের আলোকে নিজের সূচনা বক্তব্য উপস্থাপন করবার জন্য অনুরোধ করবে। এরপরে আমি আপনারা নিজেদের আলোচনার প্রেক্ষিতে হয়তো আরো কথা বলবার সুযোগ তৈরি হবে, এবং সেই সঙ্গে আমার স্পেসিফিক কিছু প্রশ্ন হয়তো আমি রাখবার চেষ্টা করবো আমার সম্মানীয় অতিথিদের কাছে। কাজে আমি আলোচনাটা শুরু করতে চাই এবং প্রত্যেকের জন্য সূচনা বক্তব্য দেবার জন্য 5 মিনিট। আমি আলোচনাটা শুরু করতে চাই নাইমুল ইসলাম খানকে দিয়ে, দৈনিক আমাদের নতুন সময়ের সম্পাদক, যিনি এই পত্রিকার মালিকও বলতে পারি আমরা, মালিকানার সঙ্গে আরো একাধিক পত্রিকার মালিকানার সঙ্গে তার সম্পর্ক আছে, এবং পেশাদার সাংবাদিক বলতে যেটি বোঝায় তিনি সেটি।
সব মিলিয়ে সব মালিক আবার নাঈমুল ইসলাম খানের মতো হবেন না, কারণ অনেকে সাংবাদিকতার সঙ্গে সেই অর্থে সম্পর্ক নেই। সবকিছু মিলিয়ে গণমাধ্যমের শত্রুমিত এই শীর্ষক আলোচনার সূচনা বক্তব্য দেওয়ার জন্য মিস্টার নাঈমুল ইসলাম খানকে অনুরোধ করছি 5 মিনিট সময় আপনার জন্য। মিস্টার খান। আপনাকে ধন্যবাদ। যে আমি একটি বা কয়েকটি সংবাদপত্র চালাই, পরিচালনা করি এবং এর সংগঠক, ওই অর্থে মালিকানাও আমার হয়তো, কিন্তু আমরা তো ঠিক মানে মালিক হওয়ার মানে সুযোগ হয় না। আমরা সংগ্রামী সংবাদপত্র সংগঠকের মতো আমাদের একটা বিশেষ পরিস্থিতি। সংবাদপত্র, আমি যদি ভুল না করি, আমাদের কি এটা কি গণমাধ্যমের আলোচনা হচ্ছে না সংবাদপত্র? এটা আমরা মূলত সংবাদ মাধ্যম, কিন্তু সামগ্রিকভাবে গণমাধ্যম নিয়েও কথা বলতে চাই। সামাজিক যোগাযোগ মাধ্যম এই আলোচনার মধ্যে আসবে, কারণ মানুষ অনেক বেশি আস্থাশীল হয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যাদের অথেন্টিসিটি নেই, বিশ্বাসযোগ্যতা নেই, কিন্তু মানুষ মূল ধারা সংবাদ মাধ্যমের প্রতি ততটা আস্থাশীল না যতটা সামাজিক যোগাযোগ মাধ্যমের উপরে। জি ধন্যবাদ। তো আমি যেহেতু আমার মূল কার্যক্রমটা সংবাদপত্রে, আমি সেটাই প্রথমে বললি যে বাংলাদেশের সংবাদপত্রের জন্য এর চেয়ে দুর্যোগ এবং ক্রান্তিকাল আমার বয়সে আমি দেখিনি, আমার বয়সে আমি দেখিনি। এখন এটা এত মানে এতটাই বহুমাত্রিক যে শুধু এইটুকু নিয়েই একটা ন্যায্য দীর্ঘ আলোচনা ন্যায্য। সুতরাং আমার মনে হয় না যে এখানে আমরা খুব মানে ভালোভাবে তুলে ধরতে পারবো। তবু আমি বলি, সংবাদপত্র যে এখন সরাসরি মানে মিলিটারি স্টাইলে নিয়ন্ত্রণ, সেই জায়গার চাইতে সংবাদপত্র এবং সাংবাদিকদেরকে নষ্ট করে ফেলা হচ্ছে। এটা হলো একটা দিক। নষ্ট বলতে তারা দুর্নীতির অংশ, তারা তদবিরবাজির অংশ। এগুলি কিন্তু ধরেন আগে আমরা শুনতাম ওই যে ছোট জেলা শহরে নাকি সাংবাদিকরা ব্ল্যাকমেলিং করে বা এই ব্যবসা বাণিজ্য করে, কিন্তু আমরা জাতীয় পর্যায়ের সম্পাদক নামধারী এবং সিনিয়র সাংবাদিক এবং মধ্যম পর্যায়ের সাংবাদিকরা যতটা তদবিরবাদী মানে তদবির বাণিজ্যের সাথে জড়িত, ততটা মানে একটা সংবাদপত্র বা সাংবাদিকতার বা সম্পাদকের ইনস্টিটিউশনই গভীর সংকট এটা নিয়ে। সুতরাং আমরা যদি ওই রকম পর্যায়ে চলে যাই, আমাদের তো সংবাদপত্র নিয়ে যে আমরা একটু দৃঢ়তার সাথে কোনো অবস্থান নিব, আমরা সেই রকম নিতে পারি না। সুতরাং সংবাদপত্রের যে অন্যান্য সংকটগুলির সমাধানের কোনো উদ্যোগ নেই। আমাদের এখানে আরেকটা সম্পাদকীয় অংশ যারা তুলনামূলকভাবে একটু আমি বলবো পরিচ্ছন্ন, তাদের মধ্যে আবার একটু এলিটিস্ট মনোভাবের কারণে, তারা অত গণতান্ত্রিক না হওয়ার কারণে তারা আমাদের পূর্ণ গণমাধ্যমের সংকট নিয়ে কোনো কিছু করেন না। আপনি যদি দেখেন নওয়াব মালিকের সংগঠন হিসেবে কিংবা সম্পাদক পরিষদ যদি দেখেন, আপনি কেবল চিন্তা করেন গত 3-4 বছরে তাদের সবচেয়ে উল্লেখযোগ্য কাজ ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ডিএসএ নিয়ে প্রতিবাদ বা এটা নিয়ে কাজ। কিন্তু আপনি দেখেন যে সংবাদপত্র পরিচালনা করতে আরো শত প্রবলেম আমাদের, এগুলি নিয়ে কেউ এই সংগঠনগুলি কোনোদিন কোনো ভূমিকা রেখেছে আপনি একটু মনে করে দেখেন, ইউ উইল নট ফাইন্ড। এটা তো অবাক করা ব্যাপার যে আমাদের সবচেয়ে মানে পরিশীলিত মানুষ যারা যে সংগঠনগুলিতে আছেন, তারা গণতান্ত্রিক না, সেন্সিটিভ না এবং তারা অ্যাক্টিভ না, মানে কোনোভাবেই অ্যাক্টিভ না। আপনি কোনো প্রোগ্রাম দেখাতে পারবেন না যে তারা করেছে। ব্যক্তি হিসেবে টক শোতে কথা বলা, এটার মধ্যে আমি নিচ্ছি না, এটা সংগঠিত কোনো প্রয়াস। সুতরাং সংবাদপত্র এখন আপনি দেখেন যে এখন শত শত সংবাদপত্র, এখন এইগুলিকে প্রশ্রয় দেওয়া হয়। এই পত্রিকাগুলি আমরা আপনি জানেন বা আমার নিজের আগ্রহের কারণে যতগুলি সংবাদপত্র বেরোয়, প্রায় 700 জাতীয় পত্রিকা ঢাকা থেকে,
এর মধ্যে আমাদের যে পত্রিকা ডিস্ট্রিবিউশনের যে এস্টাবলিশড মেকানিজম হচ্ছে হকার্সদের 2টা সমিতি মাধ্যমে, এদের কাছে পত্রিকা দেয়, বিক্রি হয় না সবার, কিন্তু পত্রিকা দেয় অনলি 50 নিউজ পেপার, ইংরেজি বাংলা মিল, লেস দেন 50, অ্যাকচুয়ালি উই ফাউন্ড 45টা পত্রিকা এখানে দেয়। এবং ঢাকা থেকে সারা দেশে যে পত্রিকা ডিস্ট্রিবিউশনের নেটওয়ার্ক, এই নেটওয়ার্কেও পত্রিকা দেয় এরকমই 40টার মতো পত্রিকা। এখন সরকার যখন সাপ্লিমেন্ট দেয়, আপনি খুব অবাক হয়ে দেখেন ওদেরকে সাপ্লিমেন্ট দেয় 200-250 পত্রিকা, যারা বিক্রির জন্য সমিতিতেও ডিস্ট্রিবিউট করে না, ঢাকার বাইরেও পাঠায় না। এত স্পষ্ট এই দুর্নীতি এবং অন্যায়টা, এত স্পষ্ট, এবং এটা এতবার উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয়ে। আমি খুব অবাক হই এবং আমার মনের মধ্যে একটা সন্দেহ দানা বেঁধেছে যে এইগুলিকে প্রশ্রয় দেওয়া হয় যাতে রেগুলার প্রফেশনাল নিউজ পেপার গুলি ক্ষতিগ্রস্ত হয়, তারা চ্যালেঞ্জড হয়। কারণ ওই পত্রিকাগুলি 50-60% কমিশন দিয়ে বিজ্ঞাপন বাগিয়ে নেয়, আমরা সেই প্রতিযোগিতায় যেতে পারি না, মানে প্রফেশনাল পত্রিকাগুলি। তো এইভাবে নানান দিক থেকে সংবাদপত্র কোণঠাসা। আরো একটা কোণঠাসা হওয়ার কারণ হয়েছে ই টেন্ডারিং এর কারণে। সংবাদপত্রগুলি বারবার, রিয়াজ ভাই এখানে এসেছেন কিনা জানি না, আমরা প্রচুর কাজ করেছি, দাবি করেছি যে ই টেন্ডারিং চালু হোক বাংলাদেশে, দুর্নীতি দূর করার জন্য, স্বচ্ছতা জবাবদিহিতা প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু ইন দি নেম অফ ই টেন্ডারিং দুর্নীতি দূর হয়েছে তার প্রমাণ আমরা পাই নাই, কিন্তু সংবাদপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ ই টেন্ডারিং গুলি এখন আর পত্রিকাতে আসে না, অনলাইনে দেয়। অথচ বৃহত্তর স্বচ্ছতার খাতিরে বিজ্ঞাপনগুলি পত্রিকাতেও আসার কথা এবং অনলাইনেও অ্যাভেলেবল হওয়ার কথা। ই টেন্ডারিং বলতে আমরা বুঝিয়েছি টেন্ডারিং এর প্রসেসটা অনলাইনে হবে, তার মানে এই না যে পত্রিকাতে আপনি বিজ্ঞাপন দেওয়া বন্ধ করবেন, অধিকতর স্বচ্ছতা যেখানে সম্ভব ছিল। তো এইভাবে আরো অনেক কারণ পত্রিকা। টেলিভিশনের ক্ষেত্রে একটা বড় সংকট হলো টেলিভিশন সাম্প্রতিক কালের বিষয় বলে এখানে আইন কানুনগুলি একটু স্বাধীনতা বিরোধী, মানে আমি মিডিয়ার স্বাধীনতা বিরোধী। এটা খুবই ভীতি এবং মানে একটা মানে সন্দেহ, অবিশ্বাস, ভীতি মধ্যে তারা চলে। এবং আপনি দেখবেন তাদের অ্যাসোসিয়েশনও হয়েছে এইরকম, সেই অ্যাসোসিয়েশনের নাকি ডিসিশন যে কোনো টেলিভিশন অন্য কোনো মালিকের বিরুদ্ধে কোনো অপরাধ বা অভিযোগ আসলে সেটা প্রচার করবে না। ও মাই গড, যেই অ্যাসোসিয়েশন এরকম সিদ্ধান্ত নেয়, এরকম সিদ্ধান্ত কার্যকর করে, সেই দেশে হাউ ক্যান উই এক্সপেক্ট যে মিডিয়া স্বাধীনভাবে ভূমিকা রাখে? তো তারপরেও মিডিয়া ভূমিকা রাখে। এই যে ভূমিকা রাখে এটা হলো সিলেক্টিভ, যার যেটা পছন্দ হয়, যার যেটা সুযোগ হয়, নিজের সাথে কোনো কনফ্লিক্ট হয় না, এইগুলি নিয়ে তারা যথাসম্ভব একটা ভূমিকা রাখার চেষ্টা করে। এবং আমি মনে করি যে আমাদের এখনো কিছুটা আশ্বস্ত থাকি এই সীমিত ভূমিকার জন্য। এই সীমিত ভূমিকা নিয়েই গণমাধ্যম এখন বাংলাদেশে পরিচালিত হচ্ছে। এবং আমি মনে করি যে এই জায়গাটাতে আমাদের টোটাল মিডিয়া, আমি আপনাদের কাছে রিকোয়েস্টও করি, আমি নিজে যেহেতু এখন আর ওই সংগঠনগুলি করি না, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করি যে আমাদের টোটাল মিডিয়া নিয়ে একটা সিরিজ অফ ডিসকাশন দরকার। এই সিরিজের মধ্যে প্রথমে খন্ড খন্ড করে ইন্ডিভিজুয়াল মিডিয়ার চ্যালেঞ্জেস গুলি, এবং দেন ইউ উইল ফাইন্ড যে অন্যান্য যেমন ইলেকট্রনিক হোক, মানে সে টেলিভিশন, রেডিও, এমনকি কমিউনিটি রেডিও, সংবাদপত্র, জাতীয় সংবাদপত্র এবং স্থানীয় সংবাদপত্র, এইভাবে করে করে এর মধ্যে কিছু পাওয়া যাবে কমন, আবার কিছু থাকবে স্পেসিফিক। তো এইগুলি নিয়ে কাজ করা দরকার, এইগুলি আইডেন্টিফাইড এবং ডকুমেন্টেড হওয়া দরকার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মিস্টার নাঈমুল ইসলাম খান, আপনি আমাদের সঙ্গে থাকবেন এবং আমি আরো আপনার কাছ থেকে শুনতে চাইবো পরে। এই পর্যায়ে আমি বলবার জন্য অনুরোধ করছি আন্তর্জাতিক সংস্থা আর্টিকেল 19 এর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক মিস্টার ফারুক ফয়সালকে। মিস্টার ফারুক ফয়সাল। অনেক ধন্যবাদ, এবং আমার সঙ্গে যারা এই আজকের আলোচনা যোগ দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমি খুব সংক্ষেপে শুরুর কথাটা বলছি যে
এটা হচ্ছে গণমাধ্যমের শত্রু মিত্রের বিষয়ে আমরা আলোচনা করছি, কিন্তু আজকে গণমাধ্যম কার শত্রু কার মিত্র এ বিষয়ে আলোচনা করার একটা দরকার আছে। এটা আমার নাইমুল ভাই যেটা বলেছেন, আমি ওনার সাথে একমত যে এই বিষয় নিয়ে একটা সিরিজে আলোচনা করার দরকার আছে। আর হচ্ছে আমরা আর্টিকেল 19 সাধারণত মত প্রকাশের স্বাধীনতা এবং জানার অধিকার নিয়ে কাজ করি। এই ক্ষেত্রে আমরা সমস্ত বিষয়ের উপরে একটা নজর রাখার চেষ্টা করি, এবং আমার বিভিন্ন দেশে কাজ করার সুযোগ হয়েছে, তার মধ্যে কানাডাও আছে, আমেরিকাও আছে, আফগানিস্তান আছে, নেপাল আছে। এইরকম মনোপলি পত্রিকার আর অন্য কোন দেশে আছে আমার জানা নেই, আমার দেখা নেই। এবং প্রত্যেকটা দেশে, বিশেষ করে কানাডায় এবং ইউকেতে এবং অন্যান্য উন্নত দেশে মালিকানার একটা সীমাবদ্ধতাও করে দেয়া হয়েছে, যে একজন মালিক কতগুলো মাধ্যমের মালিকানা রাখতে পারবেন। এখন অন্যান্য দেশে, উন্নত দেশগুলোতে এত পত্রিকার ছড়াছড়ি নাই। আমাদের দেশে এত পত্রিকার কেন দরকার হয়, কেন লোকে পত্রিকা বার করতেছে, এই জিনিসটা আলোচনা করে দেখার দরকার আছে। এই মনোপলি অফ মিডিয়া, এইটারও আলাদা করা দরকার, এবং তখনই বেরিয়ে আসবে এই এবং গণমাধ্যম কার শত্রু কার মিত্র, এটাও বেরিয়ে আসবে। গণমাধ্যমের প্রধান কাজ ছিল জনগণের কথা জনগণের কাছে তুলে ধরা এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করা, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা। সেই কাজ এখনকার গণমাধ্যম করছে কিনা এইটাও আলোচনার একটা বিশেষ বিষয়বস্তুতে পরিণত হয়েছে। বললেন 700 জাতীয় পত্রিকা বের হয়, 700 জাতীয় পত্রিকা 45টা পত্রিকা হকার ইউনিয়নে যায়। এখন অন্য কোন দেশে একটি শহরে, যেসব দেশ বড়, আমেরিকা বলেন, কানাডা বলেন, সেসব দেশে একটি শহরে 2টি থেকে 3টির বেশি পত্রিকা কেউ করে না, কেউ মালিকানা করতে যায় না। কেন করতে যায় না? কেন? তার একটা বাজার লাগবে, এবং এই বাজারটা আমাদের দেশে সরকার হয়েছে আমাদের বাজার, এবং সরকারটা বিজ্ঞাপন, এবং এই বিজ্ঞাপনের পরিণতি, এবং তারপরে আমি ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছে হাত পাতি, কিন্তু তাদের নিজেদেরও পত্রিকা আছে, তারা নিজেদের পত্রিকা এটা ছাপতে পারে, অন্য কাউকে তার বিজ্ঞাপন দেওয়ার দরকার হচ্ছে না। তো এই জিনিসটা আলোচনা করার দরকার রয়েছে। এবং আমাদের কথা হচ্ছে যে আমি এখন বাংলাদেশে একসময় আমি সাংবাদিকতা করতাম, এখন যে সাংবাদিকতার মান দেখছি, এই মান নামতে নামতে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, এই সাংবাদিকতার মানের এই সাংবাদিকতার সাথে জড়িত তারা আসলে কার শত্রু মিত্র, এটাও আমার আজকে বোঝার দরকার, প্রয়োজন বলে আমি মনে করি। তো আজকের আলোচনায় তারও কিছুটা উঠে আসবে বলে আমার আশা। অনেক ধন্যবাদ জিল্লুর ভাই। ধন্যবাদ মিস্টার ফারুক ফয়সল। আমি মিস্টার ফারুক ফয়সলের এই যে প্রশ্ন যে গণমাধ্যম আসলে কার শত্রু মিত্র, সেটি বিবেচ্য বিষয়। আসলে যারা দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেন, অনেক বছর ধরে, তাদের অনেকেই এখন সাংবাদিক পরিচয় দিতে লজ্জা করে নিজেদেরকে। আমি এই পর্যায়ে বলবার জন্য অনুরোধ করছি দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ডক্টর রেজওয়ান সিদ্দিকীকে। ডক্টর রেজওয়ান সিদ্দিকী। ডক্টর রেজওয়ান সিদ্দিকী আছেন আমাদের সঙ্গে? শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো, জি। তো আমি আমার বক্তব্য একই রকম প্রায়, কিন্তু তবুও আমি কতগুলো কথা বলতে চাই। যেমন ধরেন, একটা সময় ছিল, এখন এই যেমন ফারুক বললেন যে একটা শহরে 2-3টির বেশি পত্রিকা বের হয় না, এবং কারণ তার মার্কেট নাই। আমাদের এখানে পত্রিকা বের হয় কেন এত বেশি, সেটা ব্যাখ্যা করেছেন নাইমুল ইসলাম খান, যে বিজ্ঞাপন বন্টন। 45টা পত্রিকা হকারের কাছে যায়, কিন্তু বিজ্ঞাপন দেওয়া হয় 250, সাপ্লিমেন্ট দেওয়া হয় 250। এখানে দুর্নীতি যেমন আছে, তেমনি অনিন্টারেস্ট আছে। এখন আমার কথা হলো যে এই যে পত্রিকা এত বেরোয়, কেন বেরোয়? এবং যে সিদ্ধান্তের কথা আমরা জানলাম, যে এক মালিকের কোন মালিকের দুর্নীতির বিরুদ্ধে অন্য কোন মালিক কিছু বলতে পারবেন, এবং সেটা যে সিদ্ধান্ত হয়েছে, এটা আরো টের পেলাম সাম্প্রতিক প্রথম আলো, ডেইলি স্টার এবং বাংলাদেশ প্রতিদিনের লড়াইয়ের জন্য, যে এরকম হয়তো সিদ্ধান্ত হয়েছে। কিন্তু মুশকিলটা হলো যে দেখেন, এখন বাংলাদেশে সেই অর্থে নিরপেক্ষ কোনো পত্রিকা এখন বাংলাদেশে নেই, এবং যতগুলো পত্রিকা আছে বা মিডিয়া আছে, টেলিভিশন বলেন
পত্রিকা বলেন সবই সরকারি মালিকানাধীন ব্যক্তিদের বা সরকারি ব্যক্তিদের, মন্ত্রী, এমপি, ওয়ান টু বি এমপি, এরকম লোকদের দ্বারা পরিচালিত হয়। ফলে হয় কি যে সরকারের যেসব জিনিস তুলে ধরা দরকার সেই জিনিসগুলো তারা মনে করে যে তাদের ভেস্টেড ইন্টারেস্টের কারণে এগুলো তুলে ধরা সম্ভব হয় না, এবং সেই কারণে দেখা যায় যে পত্রিকাগুলো সব এক পেশে। এবং ধরেন একটা হত্যাকাণ্ডই সবগুলো কাগজে দেখা যায় যে একই লাইনে একই সুরে কথা বলছে, যাতে সরকার কোনোভাবে হার্ট না হয়, সরকারের কোনো ক্ষতি যাতে না হয়। এইভাবে যদি আমরা দেখি তাহলে সংবাদপত্র, শত্রু মিত্র যাই বলেন, কোনোদিন এই শিল্প বিকশিত হবে না। কারণ ধরেন পত্রিকাকে তো একটা নির্দিষ্ট মাত্রায় স্বাধীনতা দিতে হবে, সরকার যেমন চায় না কখনোই। আমি এই বিগত 50 বছরে আমি দেখিনি যে কোন সরকার, যারা মানে স্বৈরাচারী মানসিকতার সরকার, তারা কখনোই সংবাদপত্রের স্বাধীনতা দিতে চায়। অথচ আমরা যেটা বলতে চাই যে সংবাদপত্রের স্বাধীনতা এই জন্যই জরুরি যে সরকারের আমলাতন্ত্র এমন এক মেশিন, যে মেশিন সরকারকে কেবলই বিব্রত করে, অসত্য খবর দেয় এবং যা হয়কে নয় করে। কিন্তু সরকারকে প্রকৃত সত্যটা মিডিয়াই জানাতে পারতো, কিন্তু মিডিয়ার যেহেতু নিরপেক্ষ কোনো মিডিয়া নেই, ফলে জানাতে পারছে না। এবং সরকারের লোকেরা কাগজ বের করে, টেলিভিশন বের করে সেখানে সরকারের প্রচার প্রপাগান্ডাই চালাচ্ছে। ফলে সরকার কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই মিডিয়ার স্বাধীনতা হরণ করে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এটা মিডিয়ার স্বাধীনতা হরণকারী শুধুমাত্র যে সরকার তা কিন্তু নয়, আমলাতন্ত্র একটা মিডিয়ার স্বাধীনতা হরণকারী। এক সময় সরকারের মুখ্য সচিব ছিলেন, প্রধানমন্ত্রীর বোধহয় মুখ্য সচিব, তাকে আমি বলতে শুনেছি যে অমুক সংবাদপত্র আমার বিরুদ্ধে লিখেছে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। কঠিন সমস্যা। তিনি এই সংবাদপত্র জগতের বহু লোকের বন্ধু বটে, আমাদের জুনিয়র, কিন্তু অনেক লোকের বন্ধু। কিন্তু কি পরিমাণ ক্ষিপ্ত হয়ে থাকেন, অর্থাৎ কোনো কারণে যদি দুটো বাক্য তার বিরুদ্ধে লেখা হয়ে থাকে, যে তার বাড়াবাড়ির বিরুদ্ধে লেখা হয়ে থাকে, তাহলে তিনি ক্ষিপ্ত হয়ে থাকেন এবং চান্স পেলেই বিষধর ছাপের মতো ছবল মারে। ফলে হয় কি যে সাংবাদিকরা কোনো কাজ সহজভাবে করতে পারে না। এই যে আপনার ধরেন এখন যে আইন, যে ডিজিটাল নিরাপত্তা আইন, এই আইন সাংবাদিকদের উপর যে হারে প্রয়োগ হয়েছে, সে হারে এটা কল্পনা করা যায়নি যে এটা প্রয়োগ করা হবে। 1972-75 সালে আপনার একটা আইন ছিল, স্পেশাল পাওয়ার অ্যাক্ট। এই এই স্পেশাল পাওয়ার অ্যাক্টের মাধ্যমে এটা দিয়ে চোরাচালানি ধরার কথা, মাদক ব্যবসায়ী ধরার কথা, অস্ত্র ব্যবসায়ী ধরার কথা। কিন্তু দেখা গেল যে এই স্পেশাল পাওয়ার অ্যাক্টে সংবাদপত্র এবং সাংবাদিকই বেশি নাজেহাল হচ্ছেন। এখন হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন। যে কোনো কারণে একটা লিমিট তো থাকা উচিত, যে ডিজিটাল নিরাপত্তা আইন এই ক্ষেত্রে ব্যবহার করা যাবে, এই ক্ষেত্রে ব্যবহার করা যাবে, কিন্তু তা নয়। একজন পুলিশ অফিসার ডিজিটাল নিরাপত্তা আইনে অফিসার না, মানে খুব ছোট অফিসারও ডিজিটাল নিরাপত্তা আইনে যে কাউকে যে কোনো সময় বিনা ওয়ারেন্টে গ্রেফতার করতে পারেন, এটা তাকে শক্তি দেওয়া হয়েছে। তো তাই যদি হয়, তারা সাংবাদিককে স্পেয়ার করেন না। এবং এই কারণে আপনি দেখেন আমলাতন্ত্র, পুলিশ, সরকার সবাই সেই অর্থে মিডিয়ার শত্রু। মিডিয়ার এই মুহূর্তে কোনো মিত্র নাই। মিত্র হতে পারতো যে জনগণ। জনগণ কখন মিত্র হতে পারে? যখন দেশে ডেমোক্রেসি থাকে, যখন ভয়েস রেইজ করার অবস্থা থাকে, তখন জনগণ মিত্র হতে পারে। কিন্তু যদি সে ভয়েসই রেইজ করতে না পারে, তাহলে জনগণ মিত্র হওয়ার সুযোগও পায় না। সে কারণে আমি অনেককে বলতে শুনি যে আগে তো বিভিন্ন টক শোতে যেতাম, বলছে টক শোতে আজকাল যান নাকি? না, খুব একটা যাইনি, দেখিও না।
সেটা আমি যাই বা না যাই, দেখিও না, এটা কষ্টকর, অনেক বছর করেছে। সুতরাং এই যে দেখি না, কেন দেখে না খবরের কাগজে? ইভেন আমার আমার বাসায় 16টা সংবাদপত্র আসে সকালবেলা, আমি সবগুলো সংবাদপত্র যে দেখি তা না, অনেক সময় হেডলাইন গুলো দেখে আমি চলে যাই কিংবা দেখিও না। তো কেন এই অবস্থা তৈরি হয়েছে? বিকজ আই নো, আমি একটা কাগজ পড়লে আমি ধরে নেই, বা ঘটনাগুলো তো আমি আগেই জেনে যাচ্ছি আগের দিন। আমি জানি যে এটা সম্পর্কে ইত্তেফাক কি লিখবে, এটা সম্পর্কে যুগান্তর কি লিখবে, সমকাল কি লিখবে, জনকণ্ঠ কি লিখবে, বা কে কি লিখবে, এটা আমার মুখস্থ। ফলে আমি, আমার ইন্টারেস্ট নাই, ঠিক আছে ও তো এই তো লিখবে। তো সুতরাং এই যে একটা অবস্থা তৈরি হয়েছে, ফলে সংবাদপত্র সম্পূর্ণরূপে বন্ধুহীন এবং সংবাদপত্রের এই বিকাশের পথ রুদ্ধপ্রায়। এটা সরকারের জন্য কল্যাণকর নয়। ধন্যবাদ। জি, ডক্টর রেজান সিদ্দিকী, আমি আসবো আবার আপনার কাছে পরে, আপনি আমাদের সঙ্গে থাকবেন, এবং সংবাদ মাধ্যমের আসলে মিত্রের কোনো প্রয়োজন আছে কিনা সেটাও ভেবে দেখা দরকার, এবং মিত্র থাকলে তার পেশাদারিত্বে কোনো ক্ষতি হয় কিনা সেটিও বোঝা দরকার। আমরা শুনবো আপনার কাছ থেকে পরে। এই পর্যায়ে আমি বলবার জন্য অনুরোধ করছি, একেবারেই একদম সংবাদ মাধ্যমের কেউ নন, তিনি পাঠক, দর্শক এবং সংবাদ মাধ্যমের যেসব কাজ আমরা এখন করছি সেগুলোর সঙ্গে খানিকটা যুক্ত, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। ডক্টর চৌধুরী। ওকে, সেখানে আলাম। ধন্যবাদ জিল্লুর রহমান এবং আজকের এই আমি আসলে সংবাদপত্র জগতের একজন পাঠক। ক্লাস 6 থেকে আমি সংবাদপত্র পড়ি, ইত্তেফাক দিয়ে শুরু করেছিলাম, এখন প্রথম আলো, নিউ এজে এসে পৌঁছেছি। আমার একটা অবজারভেশন হচ্ছে যে সংবাদপত্রের, গণমাধ্যমের শত্রু মিত্র আর গণতন্ত্রের শত্রু মিত্রর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। এটা কিন্তু একটা, যারা গণতন্ত্রের শত্রু তাদের অন্যতম প্রধান শত্রু হচ্ছে গণমাধ্যম। আগে যেটা ছিল যে গণমাধ্যমের শত্রুদের কিন্তু আপনার চিহ্নিত করা যেত, ইজিলি চিহ্নিত করা যেত। যেমন ধরুন আমাদের সেই গ্রাম বাংলা প্রকাশিকা, যেখানে কাঙ্গাল হরিনাথ সে আপনার প্রজাদের কথা বলতেন, জোড়াসাঁকোর জমিদাররা মাঝে মাঝে তার বাড়িতে হামলা করতো, লালন শাহ তাকে প্রোটেক্ট করতো, এ ধরনের একটা চিত্র কিন্তু আমরা পাই। কিন্তু তারপরে এখন যেটা হচ্ছে, এখন কিন্তু গণমাধ্যমের শত্রু কিন্তু অনেক কর্পোরেট হাউসেস, গভর্নমেন্ট এবং বিভিন্ন স্বার্থান্বেষী মহল। আর একটা শত্রু আসছে, যে বিষয়টা আমি একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে কি, যে সংবাদপত্রের কথা নাইমুল ইসলাম সাহেব বললেন, যে ট্র্যাডিশনাল প্রিন্ট মিডিয়া, প্রিন্ট থেকে যে স্ক্রিনের যে ট্রানজিশন, সেটা এত ব্যাপক হয়েছে, যার ফলে ট্র্যাডিশনাল সংবাদপত্র কিন্তু টিকে থাকা বেশ কঠিন হয়ে গেছে। আপনি দেখুন যে নিউজ উইকের মতো পত্রিকা, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে, নিউজ উইক, এবং অনেক পত্রিকাই হয়তো ধীরে ধীরে এই বন্ধ হয়ে যাওয়ার পথে আছে। কারণ কি, যে আপনার যে ডিজিটাল মিডিয়া, ডিজিটাল প্ল্যাটফর্মে যেভাবে সংবাদ লোকে পায়, এখন তো বলা যায় যে 50% লোক তার মানে পাঠক বা তারা কিন্তু সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া থেকে নিচ্ছেন। সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা আনরেগুলেটেড একটা প্ল্যাটফর্ম, কিন্তু তারা সেখান থেকে সংবাদ নিয়ে নিচ্ছেন। এখন এই যে কম্পিটিশন, এই কম্পিটিশন কিন্তু প্রথম নয়, কিন্তু 1930-র দিকে আপনি যখন আমেরিকাতে রেডিও ভার্সাস নিউজ পেপার, পরে যখন টেলিভিশন আসলো, এই যে ইন্টারনাল যে কনফ্লিক্ট, ইন্টারনাল যে এই যে শিফট হয়ে যাচ্ছে, সংবাদপত্র তো অর্থনৈতিকভাবে টিকে থাকতে হবে। আজকের যে সংবাদপত্রের কথা নাইমুল ইসলাম সাহেব বললেন, সবাই আপনারা বললেন, যে তারা মেরুদণ্ডহীন হয়ে গেছে, বলতে গেলে যে তাদের কোনো স্পাইন নাই। তার মূল কারণটাই হচ্ছে কি, অর্থনৈতিকভাবে তারা কিন্তু মানে সেলফ সাফিসিয়েন্ট না। তারা অ্যাডভার্টাইজমেন্টের জন্য, সরকারি অ্যাডভার্টাইজমেন্টের জন্য তারা মানে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ান। এর ফলে হয়েছে কি, সংবাদপত্র কোনোভাবেই যে সঠিক কথাটা সঠিকভাবে জনসাধারণের সাথে তুলে ধরতে পারেন না। এই বিষয়টাও কিন্তু বিবেচনায় নিতে হবে, যে ডিজিটাল টেকনোলজি কিভাবে আমাদের সংবাদপত্র জগৎকে, সাংবাদিকতার জগৎকে, সবকিছুকে দুর্বল করে দিচ্ছে। সেই বিষয়টাও যদি আমরা আলোচনা করি, তাহলে কিন্তু সংবাদপত্রের কারা মৃত্যু,
তারা শত্রু। সংবাদপত্রের যে জোসেফ পুলিৎজার বলেছেন, নিউজ পেপার শুড হ্যাভ নো ফ্রেন্ডস। যদি কোনো শিল্প গোষ্ঠী সবসময় একটা সংবাদপত্রকে প্রশংসা করে, তাহলে বুঝতে হবে যে ওই সংবাদপত্র সঠিক কাজ করতেছে না। কিন্তু পুলিৎজার কিন্তু এটা বলে নাই যে সংবাদপত্রের কোনো শত্রু থাকতে পারবে না। সংবাদপত্রের শত্রু হচ্ছে মুভিং টার্গেট। যে গ্রুপ, যে সরকার বা যারাই জনগণের বিরুদ্ধে যায়, যাদের স্বার্থের বিরুদ্ধে যদি কিছু কাজ করে ও সংবাদপত্র যদি সেটা প্রকাশ করে দেয়, তাহলেই দেখা যায় যে সংবাদপত্রের উপরে ওই ডিএস এর মতো অ্যাক্ট আসে, কেউ কেউ জেলে দেওয়া হয়, কারো হাত ভেঙে দেওয়া হয়। এটি হচ্ছে যে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয়। তবে অনেক দেশের সরকার কিন্তু আপনার এই সংবাদপত্রকে আপনার রক্ষা করেছেন। আপনার যে টমাস জেফারসন বলেছেন, সংবাদপত্রহীন সরকার কিংবা সরকারবিহীন সংবাদপত্র, আমি সরকারবিহীন সংবাদপত্রই আমি চাইব। এবং সেখানে যে এই যে ফোর্থ স্টেট, এবং আপনি দেখেন যে আমেরিকাতে পিবিএস একেবারে সরকারি টাকায় পরিচালিত একটা চ্যানেল, সেটাই কিন্তু সবচেয়ে বিশ্বাসযোগ্য ছিল এক সময়। ম্যাকনিল লেয়ার যে অ্যাওয়ার্ড, সবাই সেটাকে করতো, কিন্তু সেটা সরকারি টাকায় কিন্তু পরিচালিত হতো। সংবাদপত্রের বিশাল ভূমিকা আছে, তারা কিন্তু জনগণের আস্থার স্থান। যে ওয়াল্টার কংক্রাইট সিবিএস এর অ্যাঙ্কর ছিল, এক সময় ছিল সারা আমেরিকার সবচেয়ে বিশ্বাসযোগ্য ব্যক্তি ছিল ওয়াল্টার কংক্রাইট। আমার সৌভাগ্য হয়েছে তার কয়েকটা প্রোগ্রাম শেষের দিকে যখন সে রিটায়ার করে গেছেন, কয়েকটা প্রোগ্রাম দেখার সৌভাগ্য হয়েছে। সুতরাং আমি বলবো যে আমরা সংবাদপত্রের একটা ক্রান্তিকাল অবজার্ভ করতেছি। আমরা যারা পাঠক, আমরা কিন্তু অনেক সংবাদপত্রের যে দুরবস্থা থেকে আমরা কিন্তু মর্মাহত হই। আমরা চাই নিউজ উইকের মতো পত্রিকা ফিরে আসুক, ওয়াশিংটন পোস্ট যেন কোনোদিন যেন চলে না যায়, ইত্তেফাক যেন কোনোদিন আপনার এই ইসের থেকে চলে না যায়। এই ধরনের যে বিষয়টা, এটা কিন্তু বিবেচনায় নিতে হবে। টেকনোলজির বিষয়টাও কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডক্টর চৌধুরী, থাকবেন আপনি আমাদের সঙ্গে। আমি সবার অবগতির জন্য জানিয়ে রাখতে চাই যে আমাদের এই ওয়েবিনারটি এই মুহূর্তে ফেসবুকে, ইউটিউবে এবং টুইটারে লাইভ সম্প্রচারিত হচ্ছে। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিবিএস এর যে পেজ রয়েছে ফেসবুকে এবং টুইটারে, সেসব পেজ থেকে, এবং যে অফিসিয়াল চ্যানেল রয়েছে ইউটিউবে, সেই চ্যানেল থেকে প্রচারিত হচ্ছে। এবারে আমি বলবার জন্য অনুরোধ করবো মিস্টার রিয়াজউদ্দিন আহমেদকে। মিস্টার রিয়াজউদ্দিন আহমেদ অত্যন্ত প্রথিতযশা বাংলাদেশের সিনিয়র একজন সাংবাদিক, দ্য ফাইন্যান্সিয়াল হেরাল্ডের এই মুহূর্তে সম্পাদক। এর আগেও একাধিক সম্পাদনা করেছেন তিনি। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিকদের যে সবচেয়ে বড় ট্রেড বডি এবং সংগঠন সাংবাদিকদের, সেই সংগঠনের তিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন মিস্টার রিয়াজউদ্দিন আহমেদ। ধন্যবাদ আপনাকে। আমি আলোচনাগুলি শুনলাম, বিষয়টি খুবই আপনার ভিডিওটা কাইন্ডলি অন করবেন। ভিডিও অন করা নাই না, এখন কি দেখা যায়? এখনো দেখতে পাচ্ছি না আমরা আপনাকে, শুনতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, না, ভিডিও আইকন আছে, জাস্ট একটু দেখতে পাচ্ছি আমি। জি, আপনাকে আমরা এর চেয়ে বেশি বোধহয় ইমপ্রুভ করবে না। জি প্লিজ এনিওয়ে কন্টিনিউ করুন। এখন এই সাংবাদিকতার এই বিষয় নিয়ে আলোচনা, এটা খুবই সেনসিটিভ আলোচনা। এই আলোচনা করাটাই কতটা নিরাপদ, সেটাও আজকে বড় কথা। সত্যিকার আলোচনা করে আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন কিনা, এটা নিয়েও সন্দেহ আছে। এখানে আলোচনা হয়েছে সংবাদ মাধ্যমের শত্রু মিত্রকে। শত্রু মিত্র চিনা খুব কঠিন কিছু না। শত্রু হলো যারা সত্য গোপন করতে চায়, তারাই তো শত্রু। তাদের জন্যই তো 1923-তে ব্রিটিশ গভর্নমেন্ট অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট করেছিল, এবং সেই আইন ইদানিং কতগুলি দেশে প্রয়োগ হচ্ছে। একটা বাংলাদেশ, একটা মিয়ানমার, আর অন্যান্য আরো দেশ যেগুলি সংবাদপত্রের স্বাধীনতা বা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা এই আইনটি প্রয়োগ করছে। এটা হলো অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট। এখানে বলা হয়েছে যে এত পত্রিকা বেরোচ্ছে কেন, এত 200-300 পত্রিকা কেন বেরোচ্ছে এই জন্য
যে পত্রিকাকে যারা বের করে তারা পত্রিকাকে ব্যবহার করে। কি জন্য ব্যবহার করে? তারা ব্যবহার করে নিউজ পেপারকে এজ এ ব্রডশিট ভিজিটিং কার্ড। এই কাগজটা সকালবেলা বগল দাবা করে নিয়ে সেক্রেটারিয়েটে ঢুকে মন্ত্রীর ঘরের সামনে দাঁড়িয়ে বলল যে আমি এই পত্রিকার সম্পাদক, আমাকে ঢুকতে দিন। তিনি ঢুকলেন, ব্যবসা বাণিজ্য যা করার করলেন, সত্য হত্যার পরিকল্পনা যেগুলি করার দরকার সেগুলি করলেন। এইগুলি কে বন্ধ করবে? এবং এই যে পত্রিকা বেরোচ্ছে, শত শত পত্রিকা যে ডিক্লারেশন পাচ্ছে এবং মাত্র 30-35টা পত্রিকা যাচ্ছে, বাকি যাচ্ছেন। আমি একটা সেমিনারে কক্সবাজারে গিয়েছিলাম প্রেস কাউন্সিলের সদস্য হিসেবে। ওইখানে এমন একটা তথ্য পাইলাম, আমি অবাক হয়ে গেছি। সেখানে তথ্যটা হলো যে ওখানে একটা কথা চালু আছে, রেন্ট এডিটর। একটা এডিটরকে ভাড়া করতো, মানে একটা লোক সে 10টা-12টা পত্রিকার ডিক্লারেশন নেয়, নিয়ে বলে যে এই পত্রিকার যে এডিটর হইতে চাও আইসা আমাকে এত টাকা দিতে হবে, এডিটর হইতে পারো। একটা লোক নাকি 64টা ডিস্ট্রিক্ট থেকে 64টা পত্রিকার ডিক্লারেশন নিয়ে এটাকে ব্যবহার করছে এইভাবে। এইগুলি দেখার তো কোনো, কিন্তু যখন আমি পত্রিকা বের করতে যাই বা আমার মতো প্রফেশনাল, আমাকে জিজ্ঞেস করা হয় আপনার অভিজ্ঞতা কি, আমি আর উত্তর দিতে পারি না। কি আমি একটা অভিজ্ঞতার সার্টিফিকেট নিয়ে আসি, আমি বলছি আমি কার কাছ থেকে আনবো সার্টিফিকেট, আমি তো বুঝতে পারতেছি না। এইগুলি হলো মানে দুঃখজনক অবস্থা। এবং এই দুঃখের মধ্যেও আরো দুঃখ যে editorial institution has been invaded by the non-journalists, by the businessmen. আপনি দেখবেন যে এখন কর্পোরেট হাউসগুলির এমন কোন কর্পোরেট হাউস নাই যে যার একটা পত্রিকা নেই। কয়েকদিন আগে একটা টক শোতে আমার সাথে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম রহমান, তিনি একটি পত্রিকার সম্পাদক। আমি বললাম আপনার এই পত্রিকাটা কে বের করলে? বললো ইউএস বাংলা এয়ারলাইন্সের পত্রিকা, উড়ে বেড়ায়। এরকম হচ্ছে। এই নৈরাজ্য যতদিন গণমাধ্যমে চলবে, এই নৈরাজ্য যতদিন নিউজ পেপারে চলবে, অন্যান্য গণমাধ্যমে চলবে, ততদিন পর্যন্ত তো গণমাধ্যমে ভালো রোল প্লে করার কোনো অবস্থা থাকবে না। তার সাথে কালা কানুন যুক্ত হয়। আপনারা আইয়ুব খানের 1960-তে বোধ হয় ওটা ছিল নিউজ পেপার, ওই আইনটার নামটা মানে ভুলে গেছি। আইয়ুব খানের সময় ছিল প্রেস অর্ডিন্যান্স। সেই প্রেস অর্ডিন্যান্সের যে কন্টেন্ট ছিল, প্রেস অর্ডিন্যান্সের মধ্যে যে জিনিস ছিল নিউজ পেপারের গলা টিপে ধরার জন্য, সত্য হত্যা করার জন্য, সাংবাদিকদেরকে গ্রেপ্তার করার জন্য, সেই প্রেস অর্ডিন্যান্স পরবর্তীকালে ওটা হলো ডিফেন্স অফ পাকিস্তান অ্যাক্টের আওতায় আসলো। তারপরে আসলো এটা স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, এবং এখন আসলো এটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। সবগুলির মধ্যেই কিন্তু এই জিনিসগুলি আছে। কিভাবে সাংবাদিককে শায়েস্তা করতে হবে, কিভাবে সাংবাদিককে 14 বছরের জেল দিতে হবে, কিভাবে সাংবাদিককে তার পেশাচ্যুত করা যাবে, তাকে কিভাবে জেলে নেওয়া যাবে, এগুলি সব ওর মধ্যে আছে। এবং সর্বশেষ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে এগুলি ঢোকানো হয়েছে। এবং তার উপরে গোদের উপর বিষ পড়া হলো এই যে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট। এই যে কদিন আগে রুজিনাকে যেভাবে আমলারা ধরে তাকে নির্যাতন করেছে, আমরা কিছুই করতে পারিনি। আমরা তাকে অনুনয় বিনয় করে ছাড়িয়ে এনেছি, আমরা পারি না কিছু করতে। আমরা যখন সাংবাদিক ইউনিয়ন করেছি, এটা ছিল রিয়েল প্রেসার গ্রুপ।
সাংবাদিকদেরকে কেউ স্বাধীনতা দিয়ে দেয় না। সাংবাদিকদের সংবাদপত্র ভালো প্রতিষ্ঠা করার জন্য সাংবাদিকদেরকে বা মালিকদেরকে স্বাধীনতা দেয় না, তাদেরকে বরং অত্যাচার করা হয়। কিন্তু ইদানিং এই যে কথা এখানে অনেকে বলেছেন যে মালিকরা কারা, এখন না, শুধু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই যখন যে সরকার ক্ষমতায় থাকে মালিকরা তারাই মালিকদের পক্ষের লোক। আমরা এডিটরদেরকে কোয়ালিফিকেশন ফিক্স করার জন্য আমরা বহু সংগ্রাম করেছি, রিকোয়েস্ট করেছি যে অন্তত 15 বছরের অভিজ্ঞতা পেশায় না থাকলে কেউ এডিটর হতে পারবে না। কিন্তু আমাদের এই কথার কোনো দাম নেই, এটা কেউ এই কথার কোনো মূল্যই দেয় না এবং আজ পর্যন্ত হয়ও নাই। আপনি দেখেন এডিটরদের দিকে চেয়ে দেখেন কারা এডিটর হয়েছে, 2-1 বাদ দিলে আর বাকি তো সব যার যার পত্রিকার মালিক তারা। তো সেখানে এখন নাইমুল ইসলাম খানও মালিক সম্পাদক, কিন্তু নাইমুল ইসলাম খান সাংবাদিকতা করে উঠে এসেছে, তাকে ওইভাবে মালিক বলা যাবে না। কিন্তু মালিকের যে কি যন্ত্রণা এটা নাইমুল ইসলাম খান জানে এবং আমিও কিছুটা জানি, এটা নাইমুল জানে যে কি কষ্ট কি দুঃখ মালিকানা টিকিয়ে রাখার জন্য। আমার হাতে একটা পত্রিকা এসে গেছিল, মালিকরা 111-এর সময় চলে গেল কাগজটা আমার হাতে দিয়ে, পরে আর আমি কাগজটা চালাতে পারলাম না। এই জন্য কে টাকা দিবে, কারণ এই পত্রিকার থেকে যে আয় হয় এই আয় দিয়ে তো বেতনের বাইরে আর কিছু চলে না। তো সাংবাদিককে যখন বিদায় করতে হয় তার টাকা কে দিবে, কোত্থেকে আসবে? এইগুলি কিন্তু লিমিটেশনস। ভালো প্রফেশনালরা কোনো কাগজ করতে পারবে না। আমরা যত চিৎকার করি কোনোভাবেই এটা সম্ভব না যে প্রফেশনালরা কাগজ বের করবে আর মানে আমরা পূর্ণ স্বাধীনতা ভোগ করব। আর স্বাধীনতা তো ভোগ করবে তারা যারা কন্ট্রোল করেন গণমাধ্যমকে, সংবাদপত্র হোক টেলিভিশন হোক, যারা কন্ট্রোল করে, যারা টাকা দিয়ে এটা চালায়, তারাই তো, তাদের কথাই তো শেষ কথা। তো সেখানে তো সত্যের অপমৃত্যু অনিবার্য। কাজেই আমাদের বুঝতে কষ্ট হয় না সংবাদপত্রের শত্রু কারা মিত্র কারা। শত্রু মিত্র এটা রেজওয়ান সিদ্দিকী বলেছে ঠিকই যে সংবাদপত্রের মিত্র তো হলো পাঠক, পাঠকরা তো সংগঠিত না, সিভিল সোসাইটিও সংগঠিত না। কারা দাঁড়াবে সংবাদপত্রের পাশে? আমরা যখন আন্দোলন করেছি, আমরা যখন বিএভিউজ থেকে আন্দোলন করেছি এবং এরশাদকেও আমরা বিদায় করতে পেরেছি, কারণ আমাদের পিছনে জনগণ ছিল, সিভিল সোসাইটি ছিল, গণতান্ত্রিক শক্তি আমাদের পিছনে ছিল। আবার যদি এরকম একটা সমাজ তৈরি করা না যায়, এরকম একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা না যায়, তাহলে সংবাদপত্র যেভাবে চলছে, লিম্পিং ল্যাংড়ায় যেভাবে চলছে এভাবেই চলবে। এই সংবাদপত্র দিয়ে সমাজের খুব বেশি উপকার হবে না। ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার রিয়াজউদ্দিন আহমেদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আপনি থাকবেন আমাদের সঙ্গে। আমি এই পর্যায়ে বর্জন অনুরোধ করবো, আমরা কথা শুনবো একজন রাজনীতিকের, যিনি একসময় বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডক্টর আবু সাইদ। ডক্টর আবু সাইদ, আমি এতক্ষণ অত্যন্ত আগ্রহ ভরে সংবাদ ক্ষেত্রের যারা বিশারদ, যারা দিকপাল, তাদের কথাগুলো শুনছিলাম এবং তাদের প্রত্যেকটি কথাই মূল্যবান। এবং তার সাথে সাথে এটা অবশ্য নতুন কথা নয়, কিন্তু নতুন আঙ্গিকে তারা বলেছেন, এজন্য তাদের ধন্যবাদ। আপনি যে আজকে শিরোনাম করেছেন, সেই
শিরোনাম হলো গণমাধ্যমের শত্রুমিত্র। ঠিক কিনা? সম্ভবত ঠিক। গণমাধ্যমের শত্রুমিত্র কারা? গণমাধ্যমের শত্রুমিত্র আছে কি? আমি এই আলোচনার প্রেক্ষিতে একটা কথায়, একটা বাক্য না, অর্ধেক বাক্য শেষ করতে চাই। তার বিশ্লেষণ বিরাট। গণশত্রু যারা, তারাই গণমাধ্যমের শত্রু। অর্থাৎ গণশত্রু কারা? গণশত্রু তারাই যারা রাষ্ট্র ব্যবস্থাকে কক্ষিগত করতে চায়, প্রশাসনকে কেন্দ্রীভূত করতে চায়, অবাধ লুটপাটের বিকাশ ঘটাতে চায় এবং একটা চোর চক্র, ধনিক চক্র, লুটেরা চক্র তৈরি করতে চায়। তাদের সরাসরি শত্রু স্বাধীন নিরপেক্ষ গণমাধ্যম। কিন্তু কথাটা হলো এই, তারাই আবার সবাই বলেছেন প্রায়। আমার সময় একটা নীতিমালা করেছিলাম। সে নীতিমালা ছিল এই, যিনি প্রিন্ট মিডিয়ার মালিক হবেন তিনি ইলেকট্রনিক মিডিয়ার মালিক হতে পারবেন না। এখন দেখা যাচ্ছে কোন কোন কর্পোরেট হাউসে প্রিন্ট মিডিয়া আরম্ভ করে ইলেকট্রনিক মিডিয়ার থেকে হাফ ডজন পত্র পত্রিকা সাপ্তাহিক মিলে আছে। তা আমি বিশ্বাস করি শত ফুল ফুটতে দাও, শত ফুল ফুটুক, কিন্তু সেই ফুলগুলো যদি বিষাক্ত সৌরভ বিতরণ করে অথবা জ্ঞান ভিত্তিক সমাজ নির্মাণের ক্ষেত্রে তার বিস্তার না ঘটাতে পারে, চিন্তা এবং মননের প্রসার না ঘটাতে পারে, তাহলে সজ্জিত বাগান আমার দরকার নাই, এত ফুল ফুটানোর দরকার নেই। এই ফুল ফুটানোটা হলো ভুল। আজকে জনগণের, তাহলে রিয়াজ ভাই যথার্থ বলেছেন, এই কথাটা আমার মনে ছিল বলবো, উনি আগে বলেছেন, সেটা হলো তাহলে সংবাদ ক্ষেত্র তার শত্রু যেমন অনেক শক্তিশালী, তারাই আবার সংবাদ মাধ্যমগুলো পরিচালনা করে। তাহলে এর আবার মিত্র হলো তারাই জনগণ, কিংবা অনেকে বলেছেন পাঠক। এর সাথে আমি একমত। যে দেশের জনগণ সাক্ষরতার হার বেশি, সচেতন বেশি, সে দেশের জনগণই মূল পৃষ্ঠপোষক সংবাদ ক্ষেত্র বেলায়। আমাদের দেশে যে কথাগুলো বললেন, সাংবাদিকদের স্বাধীনতা নেই, সংবাদপত্রের স্বাধীনতার অর্থই হলো মালিকদের স্বাধীনতা। মালিকরা যেভাবে নির্ণয় করবে, যেভাবে নির্দেশ দেবেন এবং যেভাবে যে বিষয়গুলো প্রকাশ করা তিনি তার ব্যক্তিগত মতে সঠিক হবে, তার ব্যবসায়িক স্বার্থে, তার রাজনৈতিক স্বার্থে, তার সুবিধা এবং সুযোগ গ্রহণের স্বার্থে, একটু আগে রিয়াজ ভাই যে কথা বলেছেন তার স্বার্থে, এগুলো আমরা বলতে চাই সেই কাজটার জন্য আজকে এত বিশাল সংখ্যা বের হচ্ছে। বের হওয়াটা খারাপ না, কিন্তু বের হওয়াটা যদি রাষ্ট্রীয় সম্পদ সেখানে যুক্ত না থাকে তাহলে খারাপ। যেমন বিজ্ঞাপনের বেলায় আমি একটা নীতিমালা করেছিলাম, সেটা হলো এই যে বিজ্ঞাপনটা আসলে সরকারিভাবে দেবে না, এটা যার যার প্রতিষ্ঠান, সরকারি হোক বেসরকারি হোক, সরকারিটা
মূলত একটা কোঅর্ডিনেটিং কমিটি থাকবে সংবাদপত্রের সাংবাদিকদের নিয়ে। তারা প্রতি বছর যে সংবাদপত্র পরিমাপ হয়, সংখ্যা হয়, এটাও তো অনেক ভুল দেখেছে আমার অজ্ঞতা বলে, এটাও সঠিক না। পুরোপুরি যে সঠিক তা, পুরোপুরি যে ভুল তা বলবো না, পুরোপুরি যে সঠিক তাও না, এটার অভাব। আর সংবাদপত্রের সবচেয়ে বড় কথা হলো, যে কথা আমরা বলি আজকে, রিপোর্টার্স উইদাউট বর্ডার যে কথা বলেছে, জার্নালিজম কি, এটা হলো ইন দ্য বেস্ট ভ্যাকসিন। এই করোনা কালে যেমন ভ্যাকসিন ছাড়া উপায় নাই, সংবাদপত্র তেমনি হলো বেস্ট ভ্যাকসিন। অনেকে বলেন সংবাদপত্র সমাজের দর্পণ। না, সমাজের দর্পণ না, সংবাদপত্র হলো রাষ্ট্রের দর্পণ। সেই রাষ্ট্রের দর্পণ এবং দর্শন সেটাতে প্রতিফলিত না হয়, সেই জন্য সংবাদপত্রের কণ্ঠরোধ চলছে সারা বিশ্বব্যাপী, বাংলাদেশ তো বটেই। সেজন্য বাংলাদেশের সংবাদপত্রের অবস্থান যা আছে আপনারা জানেন, 152 নম্বরে 182 দেশের মাত্র। এই অবস্থার ভিতরে আমাদের কি করণীয়? আমরা তো নিজেরাই নিজেদের শত্রু, যেমন রাজনীতির ক্ষেত্রে তেমন সংবাদপত্রের ক্ষেত্রে। সাংবাদিকরা তাদের নিজস্ব স্বার্থ রক্ষার জন্য এক হতে পারে না, এর চেয়ে দুঃখের কিছু নাই। সেজন্য সাংবাদিকরাই সংবাদপত্রেরা এক ধরনের শত্রু। রাজনীতিবিদরা তো আছে, আমলারা তো আছে, এবং ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ তো যেটা আছে সেটা আছে, তারা তো থাকবেই। তার সাথে সাথে সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে যদি সংবাদপত্রের সাংবাদিকরা কয়েক হাজার, তারা যদি ফাইট করতে পারে, তারা যদি এই দাবিটা মাঠে নামতে পারে, কিংবা এই দাবিটা সোচ্চার হতে পারে এবং কলম লেখালেখির মাধ্যমে করতে পারে, অথচ লেখালেখির দরকার নাই, প্রতিবাদ স্বরূপ আগে দেখতাম রিয়াজ ভাইরা, তারপরে ইকবাল চৌধুরী, এরা সব বসে মুসা ভাইরা মিলে একটা কলম হাফ অংশ না হলে 8 ভাগের 1 ভাগ সাদা রেখে দিত প্রতিবাদ স্বরূপ। এখন তো সেটাও দেখে না। তাহলে সংবাদপত্র মৃত্যুকে একমাত্র জনগণ। আর যে দেশে গণতন্ত্রহীনতা, সে দেশে সংবাদপত্রের স্বাধীনতা থাকে না, এটা হলো অমর্ত্য সেনের কথা। এখন সংবাদপত্র শুধুমাত্র অ্যাক্সেস টু ইনফরমেশন, এটা তোমার রাইট। আমি সংবিধানে 39 অনুচ্ছেদে পরিষ্কার লিখছি যে বাক বিবেকের স্বাধীনতা থাকবে। ওই সংবিধান কোথায় গেছে? আমরা কেউ মান্য করছি না, বরং আমাদের সময়ে যেমন নিয়ন্ত্রণ ছিল, আজকে নিয়ন্ত্রণ প্রচন্ডভাবে, সর্বতভাবে, সব জায়গায়। সেই সব জায়গায় নিয়ন্ত্রণের জায়গায় এসে সংবাদপত্রের উপর তার ছায়া পড়বে না, এটা হতে পারে। কারণ কর্তৃত্ববাদী শাসনের মূল কথাই হলো নিয়ন্ত্রণ, এবং নির্মমভাবে নিয়ন্ত্রণ। এই নিয়ন্ত্রণ করতে গিয়ে আজকে দেখা যাচ্ছে যে সত্য প্রকাশের যে বিড়ম্বনা, সত্য প্রকাশের যে ক্ষেত্রে যে অসুবিধা, এবং সত্য প্রকাশের পথে অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস নিয়ে কেউ তেমনি ভাবে আমরা দাঁড়াচ্ছি না। এই জায়গায় সংবাদপত্রের সবচেয়ে দুর্বলতা। জনগণকে যদি জানান না দেওয়া যায়, তাহলে রাষ্ট্রের যেমন ক্ষতি হয়, সরকারের যেমন ক্ষতি হয়, জনগণের তেমন অন্ধকারে থাকে, তখন গুজবটা সামনে চলে আসে। আজকে আমি অবাক বিষয়ে দেখি, একজন সম্মানিত নায়িকা, মডেল, পরিবারের নাম, সংবাদপত্র তাকে নিয়ে লেখালেখি এত বেশি, তা ঠিক নাই। অথচ কৃষক পাট বিক্রি করতে পারছে না, ধান যে উঠছে তার দাম পাচ্ছে না। মাঝখানে মধ্যস্বত্বভোগী কি করে একটা লুটপাটের গোষ্ঠী তৈরি হয়েছে নিম্ন পর্যায়ে, তারা কি করে কৃষককে সর্বশান্ত করছে, ন্যায্য দিচ্ছে না, এটা পত্রপত্রিকায় খুব কম দেখি।
এবং গার্মেন্ট শিল্পের যে আমরা টাকা ইনকাম করি তার ভিতরে যে কত গলদ, কত কত রকম দুর্বৃত্তায়ন এবং কত ধরনের সেখানে যে লুটপাট, ইনভয়েস থেকে আরম্ভ করে সব জায়গায়, সেটা আমরা দেখি। কিন্তু সংবাদপত্র এটা আনতে সাহস পায় না, সাহস করে না। কারণ হলো এই যে তারা তো স্বাধীন নয়, কলম, আমার এই কলমটা স্বাধীন নয়, আমার কলমটা উপরে নির্দেশে আসে। ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর আবু সাইদ, আপনার এই গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য। প্রথম পর্যায়ের বক্তব্য আমরা সবারই শুনলাম। দ্বিতীয় পর্যায়ে আপনারা প্রত্যেকের বক্তব্যের প্রেক্ষিতে যদি কোনো সংযোজন প্রয়োজন থাকে সেটি করবেন। অনেকগুলো আইন কানুন বিধিবিধান নিয়ে আমরা আলোচনা করেছি এবং এর মধ্যে আইসিটি অ্যাক্ট 57 ধারার কথা আমরা স্মরণ করতে পারি, সেটি এখানে উচ্চারিত হয়নি। সেটির প্রেক্ষিতে আসলে সাংবাদিকদের প্রতিবাদের প্রেক্ষিতেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করা হচ্ছে, যেটি আসলে আরো বিপদ ডেকে এনেছে আমাদের। এবং আমরা জানি যে আন্তর্জাতিকভাবে যে রেটিং হয় গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে, বাংলাদেশ সেখানে তলানিতে রয়েছে, যাতে সেটি আমাদের খুব সুখকর নয়। অনেকগুলো প্রসঙ্গ এখানে এসছে। আমরা যেমনটা প্রফেসর আবু সাইদ একটু আগেই বলছিলেন যে পরিমণির প্রসঙ্গ, নায়িকার প্রশ্ন, আমরা সত্যি বিস্মিত হই যে একজন নায়িকা বা মডেল পিয়া শামু, তাদেরকে ধরবার জন্য আমাদের এলিট ফোর্স ব্যস্ত থাকে এবং বাংলাদেশের সকল সংবাদ মাধ্যম হুমড়ি খেয়ে পড়ে। এটি সত্যি বিস্ময়কর। অথচ সংবাদ করবার মতো আরো অনেক উপযোগী বিষয় আছে, অনেক বিষয় আছে লিখবার মতো, টেলিভিশনে দেখাবার মতো, সেটি আমরা দেখতে পাই না। সম্পাদকীয় প্রতিষ্ঠানগুলোর কথা রিয়াজ আহমেদ বলেছেন, সেগুলো শক্তিশালী ভূমিকা রাখতে পারছে না। কেন পারছে না সেটি একটি বিবেচ্য বিষয়। সাংবাদিক ইউনিয়ন একসময় আমরা 80-র দশকের কথা স্মরণ করতে পারি বা 90-র দশকের শুরুর দিকের কথা, যে ভূমিকা রেখেছে গণতন্ত্রের আন্দোলনের সংগ্রামে, সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রশ্নে। আজকে সাংবাদিক ইউনিয়ন সেটি পারে না, তারা দ্বিধা বিভক্ত। এবং সাংবাদিকরাও নানাভাবে দ্বিধা বিভক্ত, তারা কেউ আওয়ামী সাংবাদিক, কেউ জাতীয়তাবাদী সাংবাদিক এই পরিচয়ে পরিচিত। এগুলো খুবই সংকট তৈরি করছে। আমরা এটিও লক্ষ্য করছি যে অর্থবিত্ত কেবল যে সংবাদ মাধ্যমের মালিকানার ক্ষেত্রে তা নয়, আমরা দেখছি এখন সাংবাদিক ইউনিয়ন বা নানান অ্যাসোসিয়েশন, ক্লাব, ইভেন জাতীয় প্রেস ক্লাবেও এর একটা প্রভাব আছে। বিভিন্ন যে কর্পোরেট হাউসগুলো যারা সংবাদ মাধ্যমের মালিকানার সঙ্গে আছেন, তারাও এগুলোকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। সম্পাদক পরিষদের মধ্যে যে জটিলতা বা বিভেদ, সেটিও আমরা লক্ষ্য করলাম। সেটিও মূলত ওই একটি বিজনেস হাউসকে কেন্দ্র করেই আমরা এটি দেখি। দুটো বিজনেস হাউসের মধ্যে লড়াই, সেটি প্রতিফলিত সংবাদ মাধ্যমে। একটার কথা বলা হচ্ছে টেলিভিশন মালিকদের যে প্রতিষ্ঠান, একথা সত্য যে সেখানে একটি নিয়ম করা হয়েছে, তারা বিধি করেছেন যে কোনো টেলিভিশন চ্যানেল অন্য টেলিভিশন চ্যানেলের মালিকানা বা অন্য টেলিভিশন চ্যানেল সম্পর্কে কিছু বলতে পারবে না। সত্যি দুঃখজনক। আমি একটি টেলিভিশন টক শো করি, আপনারা জানেন। সেই টক শোতে একজন সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার নাম নানান কারণে উচ্চারিত হয়। আমাকে প্রশ্ন করবার সময় করতে হয়েছে, কিন্তু সেগুলো নিয়ে অনেক রকমের সমস্যায় পড়তে হয়। আমার টেলিভিশন কর্তৃপক্ষ সেটি মানতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এবং আমি আমার অতিথিদেরকেও নিবৃত্ত করবার কোনো সুযোগ নেই, কারণ নানান প্রসঙ্গে তার নাম আসে এবং যতবার তার নাম আসে ততবার আমাকে এটি নিয়ে যন্ত্রণা পোহাতে হয়। তো এই ধরনের নানান সংবাদ মাধ্যমের সংকট আমরা আছি। এই সংকট থেকে উত্তরণের উপায় কি এবং সংকটের আরো যদি গভীরতা থাকে, সেগুলো নিয়ে আমরা আপনাদের কাছ থেকে এই পর্যায়ে শুনতে চাইবো। আবারও মিস্টার নাইমুল ইসলাম খান। মিস্টার নাইমুল ইসলাম খান। আমি আমার যে প্রারম্ভিক বক্তব্যটা ছিল সেখানেই বলেছি যে আমাদের এখানে গণমাধ্যমের যে শত্রু চিহ্নিত করা, মিত্র চিহ্নিত করা খুব একটা জরুরি বিষয় না। আসলে শত্রু চিহ্নিত ভিডিওটা মিস্টার খান, আপনার ভিডিওটা অন করা? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আমি তো আমাকে দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ, আমরা দেখতে পাচ্ছি। জি প্লিজ, দেখতে পাচ্ছি না। জি জি জি। তো আমার যেটা মনে হয় যে আমাদের মূল আমরা সরকার Recording in progress. দিকের মধ্যেই আমরা দুষ্ট হয়ে গেছি, এটা পরিষ্কার করে বলতে চাই না আমরা। রিয়াজ ভাই বলেছেন যে কি বলবো,
কিন্তু আমরা নিজেরা চাই কিনা আসলে স্বাধীন সংবাদপত্র করতে, এটাই কিন্তু বড় প্রশ্ন। আমরা অনুষ্ঠান যাই বলি না কেন, আমাদের নিজেদের স্বার্থ নিয়ে আমরা ব্যস্ত। টেলিভিশনের প্রধান সম্পাদক, সংবাদপত্রের প্রধান সম্পাদকরা বা সিনিয়র সাংবাদিকরা, সাংবাদিক নেতৃবৃন্দ, তারা কিসের জন্য ব্যস্ত? নাকি স্বাধীন সাংবাদিকতার জন্য ব্যস্ত, না তারা একটা পলিটিক্যাল পোস্টিং এর জন্য ব্যস্ত, নাকি তারা একটা ব্যবসা পাওয়ার জন্য ব্যস্ত বা নিজের স্বার্থের কোন সঙ্গীর ব্যবসা পাওয়ার জন্য ব্যস্ত? আমাদের সম্পাদকরা যদি হন মালিকদের মন্ত্রীর কক্ষে বা সচিবের কক্ষে নিয়ে যাওয়ার সহচর, এই যদি হয় সম্পাদকের কাজ, প্রধান সম্পাদকদের কাজ, এখন আপনি আমি কি আলোচনা করব? আপনি কোন সংবাদপত্রের স্বাধীনতার আলোচনা করবেন? আপনি আমাদের মানে টপ অফ দি টপ নিউজ পেপার গুলিরও মানে আলোচনার বিষয়টা থাকে না। মানে রিয়াজ ভাই নোয়াবের সাথে আছেন, আমি তো পরিষ্কারই জানতে চাই যে নোয়াব কি কি করেছে এখন পর্যন্ত আদার দেন এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ব্যাপারে একটা ভূমিকা রাখা ছাড়া আমি কিন্তু ধারাবাহিকভাবে কোনো ভূমিকাই দেখি না। আমি অর্থ মন্ত্রণালয়ের একটা বৈঠকে মাহফুজ আনাম ভাই গেলেন, এখন ওইখানে গিয়ে ওনার বক্তব্য কি? কর্পোরেট ট্যাক্স কমানো, এটা কিন্তু অন রেকর্ড লাইভ। কর্পোরেট ট্যাক্স কমানো, নিউজ প্রিন্টের ট্যাক্স কমানো। এখন চিন্তা করে দেখেন, এইগুলি সবই কিন্তু টপ নিউজ পেপারের প্রবলেম। কিন্তু মধ্যম মানের যে ব্যাপক সংবাদপত্রগুলো আছে, এখানে আমি একমত। বাংলাদেশে কিভাবে 100-200 পত্রিকা থাকে যেগুলি সাপ্লিমেন্ট পায়, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, সরকারি বিজ্ঞাপন পায়। কিন্তু আমার একটা স্ট্যান্ডার্ড ফিলিং যেটা, যে জাতীয় পর্যায়ে বাংলায় মানে গুণে মানে আপনি যদি খুব রিল্যাক্স করে, আমি যদি স্টেজ করে রাখি, 20 থেকে 25টা পত্রিকা আপনি সার্কুলেশন কম থাকলেও সাধারণ গুণমানের জন্য আপনি মানে চিন্তা করতে পারেন। 10টা ইংরেজি, 15টা বাংলা। 10টাও ইংরেজি না, হয়তো 6টা ইংরেজি বা 5টা ইংরেজি, আর 15টা হয়তো বাংলা। এই 20টা পত্রিকা বাংলাদেশ এফোর্ডও করতে পারে, সাংবাদিকের বেতন ভাতায়ও কোনো সংকট হবে না। কিন্তু আমার পিছনে মানে আমি বলতে একটা পত্রিকার পিছনে যে লেলিয়ে দিলেন শত শত নিউজ পেপার, যারা ব্ল্যাকমেইলিং করবে, যারা বিজ্ঞাপন দাতাকে থ্রেট করে বিজ্ঞাপন নিয়ে নেবে অথবা ঘুষ দিয়ে নিয়ে নেবে, আমরা সেখানে গিয়ে কুলোতে পারি না। এই সংকট কে দূর করবে? কেউ বলে না। আমি তো অন্তত পক্ষে মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানিয়েছি এই প্রবলেম। সো আমার মনে হয় যে সাংবাদিকরা যেদিন চাইবেন, এখন সাংবাদিক থাকলে তো চাইবেন। আমি রিয়াজ ভাইকে বলি, রিয়াজ ভাইরা ট্রেড ইউনিয়ন করেছে, ট্রেড ইউনিয়নের নেতা সরকারের কাছ থেকে টেলিভিশন লাইসেন্স চায়, এবং টেলিভিশনের লাইসেন্স যখন চায় তখন কিন্তু তিনিও জানেন, সরকারও জানেন তার কাছে 10টি টাকা নাই একটা টেলিভিশন করার মতো, কিন্তু তাকে লাইসেন্স দেওয়া। সঙ্গে সঙ্গে এই লাইসেন্সটা উনি 20 কোটি টাকায় বিক্রি করবেন আরেকজন ব্যবসায়ীর কাছে, নিজেরও কিছুটা অংশীদারিত্ব থাকবে, উনি হয়তো পরিচালনায় থাকবেন। এটা একটা ফর্মুলা। নাও লেট আস থিংক, রিয়াজ ভাই যে বললেন যে এরশাদ বিরোধী আন্দোলনের সময় সংবাদপত্র কি মানে আমি বলবো কি কার্যকর ভূমিকা রেখেছে, অসাধারণ। এখন পারছেন না এই জন্য যে তখন ওই সংবাদপত্রের ওই নেতারা মানে এই ধরনের বাণিজ্যমুখী ছিলেন না। তাদের সর্বোচ্চ চেষ্টা ছিল একটা যদি জমি টমি পাওয়া যায় একটা বাড়ি করার জন্য, একদম নিরীহ সাংবাদিক হিসেবে এটা জমির রাজুকের প্রচলিত পদ্ধতির ভিতরে এটা পাওয়া যায় কিনা। মানে এখন মানে করাপশনটা আমাদের জার্নালিস্টদের মধ্যে যেভাবে আমাদেরকে করাপ্ট করে ফেলেছে, এটা একটা হিউজ কনসার্ন। এখন আমরা যদি ব্লেমিং না করি, শেমিং না করি, আমরা যদি ডার্ট না ছিটাই, আমরা যদি যাদেরকে যোগ্য ভালো চেষ্টা করছে তাদেরকে লরেল না দেই,
যারা উল্টোটা করছে তাদের ডাক না দিয়ে আমরা যদি উচ্চারণ করতে লজ্জা পাই, সরকারকে ভয় পাই, আবার এই মাধ্যমকেও ভয় পাই। আমি টিআইবির ইয়ে ভাই, কি যেন ওনার নাম, আমাদের টিআইবির ইফতেখারুজ্জামান ভাইয়ের সাথে কথা বলেছিলাম যে আপনি পত্রিকাগুলির সার্কুলেশন যে অন্যায়, যে দুর্নীতি, যে মিথ্যাচার, এত নোংরা মিথ্যাচার, এটা তো অসহনীয়। আমাদের সম্পাদকরা, আমাদের যদি মিনিমাম আমাদের ইজ্জত সম্মানের জ্ঞানটুকু থাকে, ডিএফপির এই তালিকায় যে লক্ষ লক্ষ সার্কুলেশন লেখা এক একটা পত্রিকা, ইনক্লুডিং মাই নিউজ পেপার, আমাদের তো লজ্জিত হইয়া কি বলবো, সংবাদপত্রের জগৎ ছেড়ে দেওয়া উচিত। কেন এটা সলভ করতে পারছি না? তো আমি মনে করি যে আমাদের নিজেদের ভিতরে যে আগ্রহ, আমাদের যে সততা, আমাদের যে জেনুইন সাংবাদিকতা করার আগ্রহ, এই জায়গাতে ভাই গলদ আছে। আমরা যত কথা বলি না কেন এটার সমাধান হবে না। রিয়াজ ভাই বা কেউ আরেকজন ভাই বলেছিলেন যে সিভিল সোসাইটি গণমাধ্যমের মিত্র হয়। কোন সিভিল সোসাইটি? ডিভাইডেড সিভিল সোসাইটি। আমরা তো সিভিল সোসাইটি যখন বলি কাকে মিট করতেছি? সুতরাং আমাদের তো সিভিল সোসাইটির ভিতরে ওকেশনালি মিত্র, ওকেশনালি শত্রু, এরকম করেও পাচ্ছি। এটা একটা অদ্ভুত সিচুয়েশন বাংলাদেশ। এরকম হয় কিনা কোথাও আমি জানি না। আমাদের সংবাদপত্র বা গণমাধ্যম যেভাবে পরিচালিত হচ্ছে, সরকারকে দোষারোপ করার আগে আমাদের নিজেদের দোষ ত্রুটি দূর করার কোন বিকল্প নাই। আমাদের ইউনিয়নের ভূমিকা সেরকম নাই। আমাদের সর্বশেষ রোজিনার ইস্যুটা এসছে। এখন রোজিনার ইস্যুতেও কিন্তু একটা জিনিস খেয়াল করেন, যাদেরকে গালি দেওয়া হয় সরকারের পক্ষের লোক হিসাবে, তারা কিন্তু রোজিনার ব্যাপারে খুবই সোচ্চার ছিল। আমরা কখনো কখনো কোন ইস্যুতে কেমন জানি আমাদের ভিতর থেকে সততা একটা বেরোয়, একটু খেয়াল করে দেখেন। তো এইরকম সত্তার একটা জাগরণ যদি আমাদের সামগ্রিকভাবে গণমাধ্যমের শত্রু চিহ্নিতকরণ এবং মিত্রের সন্ধানের জন্য করতে হয়, আমি বলবো এই আলোচনাগুলি আরো বিভিন্ন ফোরামে হওয়া দরকার এবং একটা সিরিজ হওয়া দরকার, চিহ্নিত, একটা রেকর্ডেড একটা বই, বুকলেট তৈরি করা, বুলেট পয়েন্টেও যদি আমরা এগুলি লিখে রাখি, আই ক্যান প্রমিস ইউ যে যখন আমরা একটা সুন্দর সময় পাবো যে রোজিনার বিষয় বা কোনো বিষয়ে সাংবাদিকরা কেমন জানি একটু সৎভাবে সমবেত হয়েছে, তখন নিয়ে হাজির হওয়া যায়। আমরা তো কিছু পরিশ্রম করে চিহ্নিত করে রেখেছিলাম, কিছু করেন এই জায়গাগুলিতে পরিবর্তন আনার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার নাইমুল ইসলাম খান। এবারে বলবার জন্য অনুরোধ করছি ডক্টর রেজওয়ান সিদ্দিকী। ডক্টর রেজওয়ান সিদ্দিকী, আলোচনাগুলো শুনলাম, যেমন ধরেন আমি আমার আগের কথায় আসি যে সংবাদপত্রের যে শত্রু মিত্র এখন সকল দিক থেকে কিন্তু আছে। যেমন ধরেন অধ্যাপক সাইদ উনি বলে গেলেন অনেক সুন্দর কথা, কিন্তু যখন উনি মন্ত্রী ছিলেন তখন কিন্তু এই সুন্দর আচরণটা উনি করতে পারেন। সেখানেও দেখা যায় যে উনি শত্রুপক্ষ ছিলেন সংবাদপত্রে। তো সুতরাং কোন পরিবেশে কে কিভাবে বিহেভ করবেন সেটা একটু ডিফিকাল্ট। তো আমার বক্তব্য হলো যে তবু কোথাও না কোথাও দাঁড়াতে হবে, কিন্তু যদি সমাজে গণতন্ত্র না থাকে তাহলে আপনার কোথাও দাঁড়াতে পারবেন, সে সাংবাদিকই হোক আর যদি বলেন যে সমবন্টন হোক, এমনকি টিকা দেওয়াও হোক, এটা আপনি গণতন্ত্র না থাকতে পারবেন। আপনি দেখেন যে টিকা নিয়ে কি হলো, টিকা নিয়ে যে একজনে 100 টিকা নিজ হাতে গিয়ে পুশ করে দিল তার লোকদের, কিছু লোক টিকিট ছাড়লো যে এদেরকে আগে টিকা দাও, কিছু লোক 20 টাকা করে নিয়ে নিল যে এদেরকে টিকা দিতে হবে, এবং টিকা আছে 150, আপনি লোক দাওয়াত দিচ্ছেন 2000 3000, 150 দেওয়ার পরে আপনি বললেন যে আর টিকা নাই। এই যে ধোঁকা,
এই ধোকার কথাটা কে লিখেছে? কেউ কিন্তু এই ধোকার কথাটা লিখতে পারছে না কেন? কারণ সে ডিজিটাল নিরাপত্তা আইনে, রাষ্ট্রদ্রোহিতা আইনে তাকে অ্যারেস্ট করে ফেলতে পারে। এখন আমরা যদি বলি যে অ্যারেস্টের ঝুঁকি নেবে না কেন, অ্যারেস্টের ঝুঁকি নেবে। সবসময় কি সব ঝুঁকি নেয় কেউ? সুতরাং সেই ঝুঁকি নেবে না। সুতরাং আমার বক্তব্য হলো যে সামগ্রিকভাবে যে আন্দোলন, অর্থাৎ জনগণ, সিভিল সোসাইটি, রিডার্স, সাংবাদিকরা নিজে, সে আন্দোলনটা হওয়া উচিত গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন। আপনি গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে, গণতন্ত্র থাকলে, গণতন্ত্রের চর্চা হলে সংবাদপত্রের স্বাধীনতা কিন্তু অনেকখানি অটোমেটিকই নিশ্চিত হবে। কিন্তু যেখানে গণতন্ত্র নাই সেখানে এটা অনেক বড় লড়াইয়ের ব্যাপার। যেমন ধরেন 72-75 কথা আমি উদাহরণ হিসেবে বলছি, যে সময় নির্মল সেন, তারপর আহমেদ হুমায়ুন, আনোয়ার জাহিদ এরা নেতৃত্বে ছিলেন, তারা কিন্তু এই আন্দোলন করেছেন। আমরা দিনের পর দিন স্ট্রাইক করেছি, কিন্তু পত্রিকা ছিল দৈনিক বাংলা বিচিত্রা। বাংলা বিচিত্রা যে পরিমাণ সংবাদপত্রের স্বাধীনতা উপভোগ করছে, ওই পরিমাণ স্বাধীনতা একটা কোন পত্রিকায় জায়েজ করতে পারে না। এখন বাংলাদেশ প্রেস ট্রাস্ট নাই, এখন কোন পত্রিকা প্রেস ট্রাস্ট লাগে না বলতে নাই, না হলে তো সরকারের লাগলে তো সরকার রাখতো, তো সরকার তো রাখতে হচ্ছে না সেটা এখন। আর হচ্ছে যে টিভি রেডিও তো আমাদের সরকারি চ্যানেল আছে, এটা আমরা বারবার বলেছি যে বিবিসির মতো এটা কর্পোরেট করে দেওয়া, অপারেশন এবং এটা সরকারের নিয়ন্ত্রণ মুক্ত করা, কিন্তু তা হচ্ছে না। এখন সাংবাদিক ইউনিয়নও দুটো, রাজনৈতিক দলগুলোর পত্রিকা বোঝা যাচ্ছে না কে কোন রাজনৈতিক দলের পত্রিকা, না সবই সরকারি। এখন কোন পত্রিকা দেখে বোঝার উপায় নাই যে কোন পত্রিকা বিরোধী দলীয়, দুই একটা ছাড়া, এটা বোঝার কোনো উপায় নাই। আর হচ্ছে দুর্নীতির মূল বিষয় নাইমুল ভাই যেটা বলেছেন, সার্কুলেশন অডিট বলে একটা জিনিস আছে ডিএপি, সেই জিনিসটার মধ্যে একটা মূল দুর্নীতির একটা জায়গা আছে, এই সম্পর্কে কিছু বলছে না। সাংবাদিক ইউনিয়ন দুইটা হয়ে যাওয়ার কারণেও আমাদের এখানে সাংবাদিকতার মান নামার পেছনে এটাও একটা অন্যতম কারণ। আরেকটা হচ্ছে আপনি যদি খেয়াল করেন যে সংসদ আমরা যেভাবে আগে কভার করতাম, এখন সেভাবে কভার করতে হয় না, হচ্ছে না। এটা সংসদের জন্য একটা আলাদা কলাম ছিল, রঙ্গরসিকতা ছিল, সংসদের বিষয়টা অন্যভাবে উপস্থাপিত হতো। এখন সেটা উপস্থাপনের কোনো দরকার হচ্ছে না, কারণ সংসদের সাথে সরকারের সম্পর্ক এবং গণমাধ্যমের সাথে ব্যবসা প্রতিষ্ঠানের সম্পর্ক সব মিলেমিশে একাকার হয়ে গেছে। এই হচ্ছে পরিস্থিতি। এখন এই পরিস্থিতিতে আমাদের এখন কি করা দরকার, কেন সেটাই হচ্ছে মূল কথা। এখন কয়েকটা বিষয় এখানে সামনে এসেছে, সেটা হচ্ছে এই করোনা কালে ভবিষ্যৎ জনগণের স্বাস্থ্য, আফগানিস্তানে এই পট পরিবর্তন আমাদের দেশে কি পরিস্থিতি সৃষ্টি করবে সে বিষয়ে যদি সংবাদপত্রের স্বাধীনতা না থাকে, সরকারের লেজুর বৃত্তি করতেই থাকে, তাহলে এইটা নিয়ে আমাদের উদ্ধার করার কোনো উপায় নাই। পরিমণি নিয়ে যে ঘটনা ঘটলো, এটা সংবাদপত্র মালিক এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাদের সাথে পরিমণির সম্পর্ক এবং অন্যান্য ঘটনা, রোজিনানেও যে ঘটনা চলতেই আছে এখন, সে ঘটনা এখনো চলছে। এবং এইসব বিষয় নিয়ে কথা বলার মতন পত্রিকা আমাদের দেশে এখন খুবই কম। এবং রেজওয়ান যে কথা বলেছেন, আমিও একই কথা, আমি 5টা পত্রিকা দেখি প্রত্যেকদিন সকালবেলা। 5টা পত্রিকা আমার সবগুলো পড়ার দরকার হয় না, আমার অল্প একটা পড়লে আমি বুঝতে পারি যে অন্য পত্রিকাগুলো কি বলেছে আজকে। তো এই বিষয়গুলো নিয়ে আসা উচিত মনে করি। এবং সংবাদপত্র এবং সাংবাদিকতার স্বাধীনতা রক্ষার জন্য আমাদের সংবাদপত্রগুলিকে যদি আমরা রক্ষা না করতে পারি, তাহলে মানে বস্তুনিষ্ঠ সংবাদপত্রগুলিকে সবগুলোকে রক্ষা করার কোনো দরকার নাই, তাহলে আমাদের সামনে দিন আছে। এবং এই যে পট পরিবর্তন হচ্ছে দুনিয়ায় যেটা হলো, সেটার যে এফেক্ট হবে বাংলাদেশে, সেটারও আমাদের আলোচনা করার একটা সত্তা হতে হবে, আলোচনা করতে হবে এবং একটা মুক্ত আলোচনার পরিবেশ তৈরি করতে হবে। সেটা যতক্ষণ না তৈরি করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সংবাদপত্রের স্বাধীনতা এবং সাংবাদিকতার স্বাধীনতা বলে কোনো লাভ নাই। সংবাদপত্রের স্বাধীনতা বলতে মালিকদের স্বাধীনতা যদি আমি বুঝি, তাহলে বলে কোনো লাভ নাই। আমাকে দেখতে হবে যে আসলে জনগণের কোন স্বাধীনতার কথা বলছি, জনগণের কোন অধিকারের কথা বলছি। ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার ফারুক ফয়সাল। অধ্যাপক ডক্টর আবু সাঈদ। দেখেন, এখানে আলোচনা খুব সুন্দর হয়েছে এবং এটা
আমার কাছে চিন্তা উদ্রেক করেছে অনেকগুলো বিষয়। তবে সংবাদপত্রে আমি যেটা বলতে চাই সেটা হলো, দেখেন এখন পর্যন্ত কিন্তু ইলেকট্রনিক মিডিয়ার ভয়েস ভোট হয়, প্রিন্ট মিডিয়ার হয়েছে, সে ভয়েস ভোটের মোটামুটি 50% লোক তার সুবিধা পাচ্ছে। আর একটা কথা প্রচলিত আছে, কিছু সাংবাদিককে আমরা বলি সাংঘাতিক, এটা দুই অর্থে, যে তারা অকুতোভয় লেখে, আর একটা হলো ইনফরমেশন দিয়ে যারা মানুষকে ব্ল্যাক করে তারা। আজকে দেখেন আমরা যে আলাপ করলাম, আলাপটা এই আসলটা মফস্বলে যে পত্রিকাগুলো তার থেকে কি আমাদের নজর কিংবা তার থেকে কি সাংবাদিক নেতৃবৃন্দ কোন রকম দৃষ্টি কিংবা দৃষ্টিভঙ্গিতে সুবিধা অসুবিধা তার রাখে? খুব কম পত্রিকার মফস্বল সাংবাদিকরা মিনিমাম একটা সুবিধা পায়, আর সবই কিন্তু তার যেতে করতে হয়। সে একদিকে না পেশান্তরিত্বে যাচ্ছে, না অন্যদিকে না তার জীবনের অন্য পথ খুঁজে নিতে পারছে। এই যে বিষয়গুলো থাকে, এই বিষয়গুলো আমাদের আনতে হবে এবং দেখতে হবে। আরেকটা কথা, সাংবাদিকরা বঞ্চনার কথা লেখে, কিন্তু অধিকাংশ সাংবাদিক তো বঞ্চিত। তারা কিভাবে নিজের মেরুদণ্ড শক্ত করে বঞ্চিত মানুষের কথা লিখবে? যাই হোক, আমি যে কথাটা বলতে চাই সেটা হলো, আজকে যে আলোচনা করেছেন সবাইকে যারা অংশগ্রহণ করেছেন আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি, জানিয়ে একটা কথা বলে শেষ করব। একটা স্বাধীন, সতেজ, দক্ষ গণমাধ্যম যারা রাষ্ট্র এবং সরকারের প্রতি জবাবদিহিতার দিকটা সামনে নিয়ে আসবে, স্বচ্ছতার দিকটা সামনে নিয়ে আসবে, দুর্নীতির মুখোশ উন্মোচন করবে এবং সুশাসন নিশ্চিত করবে। শুধু গণতন্ত্রের জন্য না, সাধারণ মানুষের সুখ সুবিধা, অভাব অনটন, দুঃখ কষ্ট এই করোনাকালীন বলেই শুধু না, প্রতিনিয়ত যে তারা সংকটের ভিতরে আছে সেগুলো সংবাদ মাধ্যমে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এটা কেবলমাত্র হতে পারে এই ধরনের আলোচনা যদি ব্যাপকতা লাভ করে এবং গণমানুষকে সচেতন করে, জনগণের ভিতর যদি এই বোধ পতিত হয় যে আমরা স্বাধীন এবং স্বাধীন মতামত প্রকাশ করব, বিবেকের কাছে আমরা দায়বদ্ধ থাকব, বিবেকের স্বাধীনতা তার ঘটাবো এবং চিন্তা মননশীলতার দিকে রাষ্ট্রকে এগিয়ে যাবো, একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করব, তাহলে আমাদের এই আলোচনার সুদূর প্রসারের তাৎপর্য থাকবে। ধন্যবাদ জিলু ভাই। ধন্যবাদ প্রফেসর আবু সাইদ, আপনি আমাদের সঙ্গে থাকবেন আরো কিছু, আমরা খুব বেশি সময় নেব না। এবারে অনুরোধ করছি ধন্যবাদ। আমি আলোচনা শুনেছি, ভালোই লেগেছে। সাহিদ ভাই ভালো কিছু কথা বলেছে, কারণ তিনি তো ভিতরে ছিলেন। এই মুহূর্তে এই আপনার এই সেন্টার ফর গভর্নেন্সের আলোচনায় মেইন স্ট্রিম সাংবাদিকতার যে ট্রেড বডিজ গুলি আছে তাদের কাউকে আপনি ডাকেন, তারা থাকলে আলোচনাটা ভালো হতো। কারণ এখানে আলোচনায় উঠে এসছে যে ওখান থেকে কোন রকম
ইনিশিয়েটিভ আসছে না। এটা সংবাদপত্রের স্বাধীনতার জন্য, স্বাধীনতা রক্ষার জন্য, স্বাধীনতা হরণকারীদের প্রতিহত করার জন্য যাদের মুখ্য ভূমিকা, তারা যদি এখানে থাকতো তাহলে আলোচনাটা আরো প্রাণবন্ত হতো। আমার মনে হয় সিরাজউদ্দিন আহমেদ তাদের ভূমিকা কি হতে পারে সেটি তো কম বেশি আমরা সকলেই জানি। না, আমরা জানি, এটাই দুঃখজনক যে কি হতে পারে এটা আমাদের জানা আছে। কাজে কথা বললে তো কোনো লাভ নেই, কথা বাড়ায়ও কোনো লাভ নেই, কে কি বলবে আমরা জানতে পারি। তো আমরা যারা পুরোনো দিনের লোক, আমরা বিপদে পড়ে আছি। আমরা কি করব? আমরা এখন ওই যে জর্জ বুশের কথা ছিল যে আইদার ইউ আর অন মাই সাইড অর ইউ আর এগেইনস্ট মি। এখন কিন্তু রাজনীতি বলেন, আমাদের এই কথাটা কিন্তু এখানে প্রযোজ্য হয়ে গেছে, আইদার ইউ আর অন মাই সাইড অর ইউ আর এগেইনস্ট মি। এগেইনস্টে কেউ যেতে চায় না, এই সাহস কারো নাই। কারণ তাকে প্রোটেকশন দেওয়ার মতো আগে যেমন জনগণ প্রোটেকশন দিত, সিভিল সোসাইটি প্রোটেকশন দিত, এখন কিন্তু এই প্রোটেকশন গুলি নাই। কাজেই যার যার প্রোটেকশন সে নিজে, যার অবস্থান সে নিজে তৈরি করে। সরকারের পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে, বিপক্ষের লোক খুঁজে পাওয়া যায় না। সাংবাদিক ট্রেড বডিজ গুলি যেগুলি আছে, বিএফইউজে, ডিইউজে, প্রেস ক্লাব, এইসব জায়গায় বলে সরকারপন্থী লোক এখানে নেতৃত্ব দিবে। এইগুলি হলো বাস্তবতা। এখন আমাদের কথা হলো যে আমরা কোথায় যাচ্ছি। আমাদের নিশানাটা কিন্তু খুব পরিষ্কার, আমরা যাইতে চাই একটা গন্তব্যে, কিন্তু সেই গন্তব্যে যাওয়ার মতো শক্তি বা সাহস আমাদের নাই। এটা সত্যি কথা, এটা স্বীকার করতে, অকপটে স্বীকার করাই ভালো, কারণ আমাদের সেই সাহস এবং শক্তি নাই। আজকে আমাদেরকে অনেক ঘুরে ফিরে কথা বলা যে উই নো হাউ টু সুইম, but we need to learn how to swim avoiding the crocodiles. চারদিকে কুমিরে ভর্তি, আমরা কোথায় যাব? কে আমাদেরকে রক্ষা করবে? আমাদের নিজের রক্ষা করার শক্তি আমরা হারিয়ে ফেলেছি, এই কথাটা আমি আগেও বলেছি। এটা আমরা কিভাবে আবার ফিরে পেতে পারি, এটা খুব কঠিন প্রশ্ন, কেউ উত্তর দিতে পারবে না। যে সোসাইটিতে গণতন্ত্র থাকে না, যে সোসাইটিতে পার্লামেন্টের মধ্যে কোনো বিরোধী দল থাকে না, সেখানে কে কে আমার কথা বলবে, কে প্রোটেকশন দেবে? সংবাদপত্র কার জন্য দরকার? নিরীহ জনগণের জন্য। রাজনীতিবিদদের জন্য তো সংবাদপত্র দরকার নেই। আমি তো দেখি বিরোধী দলেরও দরকার নাই, সরকারি দলের তো দরকার নাই। কাজেই এই সংবাদপত্রকে কে বাঁচাবে? আইন করে যতক্ষণ পারা যায় টুটি টিপে ধরো, গলা টিপে ধরো, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট অ্যাপ্লাই করো, বিভিন্ন ভাবে ডিজিটাল সিকিউরিটি অ্যাপ্লাই করো, মামলা দিয়ে দাও। এইগুলি তো ঘটনা। এর বিরুদ্ধে সোসাইটি কি সোচ্চার হচ্ছে? রাজনীতিবিদরা সোচ্চার হচ্ছে? রাজনীতিবিদদের তো কোমরে জোর কমে গেছে। রাজনীতিবিদদের শক্তি না থাকলে, গণতন্ত্র যদি রাজনীতির ভিতরে না থাকে, তাহলে সাংবাদিকরা এককভাবে কিছুই করতে পারবে না। ধন্যবাদ। আমাকে একটু ছুটি দিতে হবে, আমার জরুরি কাজ আছে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকদিন আসবো। জি, থ্যাংক ইউ মিস্টার সিরাজউদ্দিন আহমেদ। আমরা একেবারেই শেষ প্রান্ত, সো ফাইনাল রাউন্ড। প্রত্যেকের জন্য যদি কনক্লুডিং রিমার্কস সেটা কিছু থাকে 1-2 মিনিটের মধ্যে শেষ করবেন। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, সিজিএস চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। সংক্ষেপে শুধু যদি বলি যে সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে। এখানে একটা বিষয় আছে, গণতান্ত্রিক পরিবেশ ছাড়া সংবাদপত্রের স্বাধীনতা থাকে না, আবার সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া কিন্তু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয় না। আমি যে কিছুক্ষণ আগে আমার বক্তব্যে বলেছিলাম যে পাকিস্তান আমলে যখন মিলিটারি রুল ছিল, আইয়ুব খানের আমল ছিল, তখন কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা ছিল না, এক ধরনের স্বৈরতান্ত্রিক ব্যবস্থা ছিল। তার মধ্যেও কিন্তু এই বাংলাদেশের বেশ কয়েকজন সাংবাদিক, সম্পাদক, বেশ কয়েকটা পত্রিকা তাদের
সক্রিয়তা, তাদের স্বাধীনতা কিন্তু বজায় রেখেছিলেন এবং তারা জনগণকে আপনার দিক নির্দেশনা দিতে পেরেছেন এবং জনগণের কিন্তু আস্থা ছিল সেই সব সংবাদপত্রের উপরে, সেই সব সাংবাদিকদের উপরে এবং ইত্তেফাক, এবং আমি যদি বলি যে ইত্তেফাকের একটা বিশাল ভূমিকা ছিল, সবাই ইত্তেফাক তখন পড়তেন এবং আপনার জানার চেষ্টা করতেন যে হাল, বর্তমানে রাজনীতির হাল হকিকত কি, তার থেকে কিন্তু দিক নির্দেশনা নিত অনেক রাজনীতিবিদ, অনেক আপনার সাধারণ কর্মী, সাধারণ জনগণ। তো সেইখানে যখন এই একটা ডিক্টেটোরিয়াল রেজিমে, সেইখানে যদি সংবাদপত্র তার স্বাধীনতার স্বকীয়তা বজায় রাখতে পারে, বর্তমানে কেন পারবে না? এই যে আমি বললাম যে বর্তমানে আমাদের সংবাদপত্রের মানে যারা জড়িত আছেন তাদের মন মানসিকতাও কিছু চেঞ্জ হয়েছে। সাহেব সুন্দরভাবে বলেছেন যে তাদের যে চাহিদা জীবনের থেকে, তারা যা কিছু চান, এই বিশাল তাদের চাহিদা হয়ে গেছে। এই চাহিদাকে আপনার কিছুটা হলেও সীমিত করতে হবে। অ্যাট দ্য সেম টাইম যে যে এই অর্থনৈতিক সক্রিয় অর্থনৈতিক স্বাবলম্বিতা, সেটাও এই নতুন যে নিউ আপনার ডিজিটাল প্ল্যাটফর্মে, ডিজিটাল যুগে এই যে বিভিন্ন রকম প্রতিযোগিতা আসতেছে, সেটাকে অ্যানালাইসিস করে কিভাবে অর্থনৈতিকভাবে একটা মডেল তৈরি করা যায়, যার মাধ্যমে সংবাদপত্র, সাংবাদিক এবং টোটাল ইনস্টিটিউশনগুলি যেন ইন্ডিপেন্ডেন্টলি কারোর উপরে খুব নির্ভরশীলতা না রেখে যেন পরিচালিত হতে পারে, তার একটা দিক নির্দেশনা কিন্তু আমার মনে হয় যে আমাদের সংবাদ যারা এই সময় নেতৃত্ব দিচ্ছেন, সবাই যে ট্রেড ইউনিয়নের মাধ্যমে নেতৃত্ব দিচ্ছেন তা না। আমি দেখি যে অনেকেই আছেন সাংবাদিকতার, আমি শুধু কি বলি যে লাস্টে একটা বাক্য, যে ট্রেড ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানের অর্গানাইজেশনের চিফ হিসেবে না, তারা কিন্তু অনেকেই আছেন, তারা কিন্তু একটা মরাল নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এই যারা মরাল নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তাদের একটা পথ বের করতে হবে, যে একটা অর্থনৈতিক মডেল বের করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট হতে পারে যেন আর্থিকভাবে, তারপরেই কিন্তু ফিরে আসবে যে সেই স্বাধীনতা, সেই স্বাবলম্বিতা, সেই সক্রিয়তা। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। ডক্টর রেজওয়ান সিদ্দিকী, দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ডক্টর রেজওয়ান সিদ্দিকী, 1 থেকে 2 মিনিটের মধ্যে ছোট্ট করে। না, আমি এতক্ষণ তো শুনলাম যে যে আমরা বলছিলাম, আমার মূল পয়েন্ট কিন্তু একটা জায়গায়, যে সংবাদপত্র ইটসেলফ স্বাধীন হতে পারবে না এবং এখন যে পরিমাণ বিজ্ঞাপন নিয়ন্ত্রণ, এটা একসময় ছিল না এবং এটা আমি 50 বছর ধরে দেখছি। সেখানে আপনার বিজ্ঞাপনের এখন যেমন ধরেন, আমি দিনকালের সম্পাদক, কিন্তু গত 7-8 বছর ধরে উপজেলা পর্যায়ে সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে দিনকাল এবং আরো 2-1টা কাগজ, এদেরকে যেন 1 ইঞ্চি বিজ্ঞাপনও না দেওয়া হয়। গত 7 বছরে আমরা 1 ইঞ্চি সরকারি বিজ্ঞাপন পাই। তো সুতরাং সেটা তো একটা বেঁচে থাকার একটা উপায়, সেটুক কিন্তু আপনি হরণ করে নিচ্ছেন। তো না নিলে তাহলে চলে কিভাবে? তাহলে চলে বিভিন্ন অনুদান, এর কাছ থেকে টাকা, ওর কাছ থেকে টাকা, এইভাবে। কিন্তু এইভাবে একটা ইন্ডাস্ট্রি চলতে পারে না, তো চলছে। সেই জন্য দরকার হলো আবার পুরনো প্রসঙ্গ, গণতন্ত্র, যেখানে যদি আপনি গণতন্ত্র করা সম্ভব না, তো সুতরাং সেখানে শত্রুপক্ষই বড় হয়ে থাকবে, মিত্র পাওয়া যাবে। ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার রেজওয়ান সিদ্দিকী। জন্য অনুরোধ করছি মিস্টার ফারুক ফয়সালকে, আর্টিকেল 19 এর মিস্টার ফারুক ফয়সাল। আমার কথা খুবই সংক্ষেপ, সেটা হলো যে আজকের আলোচনা চমৎকার হয়েছে এবং আমি মনে করি এই আলোচনা অব্যাহত রাখা উচিত এবং এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আর হচ্ছে যে মূল কথা হচ্ছে যে গণমাধ্যমের শত্রু মিত্র কারা, তার চাইতে বড় কথা আজকে হচ্ছে গণমাধ্যম আসলে কার শত্রু কার মিত্র, এটাও আলোচনা করার দরকার আছে। এইটাই আমার শেষ কথা। ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার ফারুক ফয়সাল। মিস্টার নাইমুল ইসলাম খান, আমাদের নতুন সময়ের প্রধান সম্পাদক, মিস্টার নাইমুল ইসলাম খান। মিস্টার নাইমুল ইসলাম খান আছেন আমাদের সঙ্গে? মাইক্রোফোন বন্ধ নামি ভাই। সরি। তো আমি
দুটো সুনির্দিষ্ট প্রস্তাব করি। এর মধ্যে একটি আমি ফারুক ভাইকেও আগে বলেছিলাম, মানে এখানে যেরকম করে আলোচনা হলো যে আমাদের একটা কিছু মানে প্রাথমিকভাবে কিছু প্রফেশনালের মধ্যে কিছু মিত্রের সন্ধান করা দরকার। তো এর জন্য আমি বলেছিলাম যে একটা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্টদের একটা অ্যাসোসিয়েশন তৈরি করা যায় কি, যেটা মানে কোনো মানে না, মানে কোনো কিছুর বিকল্প না, যে এটা বলে যে এটা তো রিপোর্টার্স ইউনিটির সাথে কারোর সাথে এটার কোনো কনফ্লিক্ট নাই, যে যেখানে যত জায়গায় মেম্বার, কিন্তু যারা মানে সত্যিকার অর্থে এবং দৃশ্যত কোন রাজনৈতিক দলের পক্ষে কোনো কিছুতে অংশগ্রহণ করেন না, দলের পক্ষে, তাদের মধ্য থেকে এটা রিপোর্টার, এডিটর, বিভিন্ন গ্রুপেরই মানুষ, এটার নাম হতে পারে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্টস অথবা হতে পারে অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল জার্নালিস্ট। আসলে প্রফেশনাল জার্নালিস্টের কাজ ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট হওয়া। এটা আমি একদম সুনির্দিষ্ট প্রস্তাব, এবং এটা আর্টিকেল 19 সহ ফারুক ভাইরা যে প্রজেক্টটা রেখেছেন, প্রজেক্ট একটা বাস্তবায়ন করছেন, এটার আওতাতে এটাকে একটু সাপোর্ট করে এটাকে মানে এটা গড়ে তুলতে সাহায্য করতে পারে। এটা গেল একটা। আর একই রকম আরেকটা জিনিস দেখেন, আমার ধারণা যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা দেশের কালা কানুন বা সরকার বিপদে, সরকার তোমাকে এক্ষুনি অ্যারেস্ট করে ফেলবে, এইগুলি আমার কাছে মাঝে মাঝে মনে হয় এগুলি একটা মানে মানে সম্ভাবনাময় সাংবাদিকদের মানে হয়ে যাচ্ছে, মানে সেলফ সেন্সরশিপের একটা ছুতা হয়ে যাচ্ছে। একদম অনেস্টলি বলতেছি, ছুতা, কাজ না করার ছুতা। এখন আমরা যদি একটা সেন্সিটাইজেশনের আয়োজন করি এবং আমরা যদি দেখাই যে ভাই ডিএসএ ছাড়া কি এই স্টোরি করা যাচ্ছে না, এক্সাম্পল দিয়ে আমাদের এখানে যে কিছু কিছু ব্যতিক্রম হচ্ছে, আমার মনে হয় যে এটা নিয়ে যদি একটা আমরা আমাদের আগে সংগঠনে বলতাম কলোকিয়ামের মতো আয়োজন করা, একটা সেন্সিটাইজেশন সেশন আয়োজন করলে আমাদের ওই যে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট আইডেন্টিফাই করা, তাদেরকে একটু মানে এনকারেজ করা, তাদেরকে উৎসাহিত করা যে এই রিপোর্ট তো তুমি করতে পারতেছো ইভেন আন্ডার দি প্রিভেলিং সার্কামস্টেন্সেস। তো আমার মনে হয় এটা করলে তাদেরকে যদি কিছুটা সাপোর্ট করা যায়, একটু মেন্টরিং করা যায়, গাইডেন্স দেওয়া যায় প্রোগ্রামের আওতায়, তো 3-4 বছরে আমরা কিন্তু জড়তা কাটিয়ে দিতে পারি। সেলফ সেন্সরশিপের যে জড়তা, তারা কিন্তু নিজেরা জানে না যে তারা সেন্সরশিপে আছে, তারা মনে করে এটা গেলে ঝামেলা হবে, ওটা গেলে ঝামেলা হবে, এরকম ভয় ভীতি আছে। আর এটা ছুতা, তাদের এই ছুতাগুলি মানে দূর করে দেওয়ার জন্য একটা প্রয়াস হতে পারে। এই দুটো আমার সুনির্দিষ্ট রিকোয়েস্ট। থ্যাংক ইউ। ধন্যবাদ মিস্টার নাইমুল ইসলাম খান। এবারে বলবার জন্য অনুরোধ করছি প্রফেসর ডক্টর আবু সাঈদকে, সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডক্টর আবু সাঈদ। এই আলোচনাটা নানামুখী নানাবর্তিকত হয়েছে, তবে বিশদভাবে যদি আলোচনা কয়েকদিনে করা যেত তাহলে অনেক বিষয় আসতো। কারণ সংবাদপত্র শুধু সংবাদপত্র না, এর সাথে রাষ্ট্রের, শোনা যায় নাইমুল ভাই? জি জি, আমরা শুনতে পাচ্ছি। জি, রাষ্ট্র বলতে আমরা যেটা বুঝি সেটা হলো এই মূল মালিক জনগণ, জনগণের ভোটে সংসদ, সরকার এবং সংবিধানে বিধিবদ্ধ যে সমস্ত কাঠামো আছে সেগুলো। আজকে সবগুলোই গণতন্ত্রের নামাবালিকায় দাঁড়িয়ে আছে, কোনোটাই গণতান্ত্রিক ভাবে পরিচালিত হচ্ছে না, বরং বলতে গেলে স্বৈরতান্ত্রিক ভাবে কর্তৃত্ববাদী একটা ব্যবস্থা চলছে।
এই রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের জন্যই সংবাদপত্র লড়াই করেছিল আমাদের জীবনে, আমরা দেখেছি কয়েকবার। এবং সেখানে মূল কথা ছিল সবার আগে গণতন্ত্র চাই। কোন গণতন্ত্র? যে গণতন্ত্র মানুষের বিবেক, স্বাধীনতা, নীতি, নৈতিকতা প্রতিষ্ঠা করবে এবং তার সাথে গণমানুষের মুক্তির কথা বলবে, তাদের উজ্জীবিত করবে। তাহলে গণমানুষ ওই সংবাদপত্রের মোটামুটি ভাবে তারাই পৃষ্ঠপোষক হয়ে দাঁড়াবে, তারাই গণমাধ্যমকে প্রোটেকশন দেওয়ার জন্য এগিয়ে আসবে। ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর ডক্টর আবু সাইদ। আমরা একেবারে শেষ প্রান্তে অনেকগুলো প্রসঙ্গ আলোচনার মধ্যে এসে মুক্ত আলোচনার একটা পরিবেশ তৈরি করতে হবে। ভয়ের সংস্কৃতি, ভয়ের আবহাওয়া আছে, সেটি কাটিয়ে উঠতে হবে। এটি হয়তো অন্যান্য দিক থেকে হবে না, নিজেদেরকে সেই আবহাওয়াটা নিজেদের মধ্যে তৈরি করতে হবে। সম্পাদকীয় প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটা খুবই জরুরি, এটিও আলোচনার মধ্যে এসছে। এবং এই প্রশ্ন এই আজকের আলোচনা এসেছে যে সাংবাদিকরা সাংবাদিক হবে কবে, বাংলাদেশের সাংবাদিকদের মিন করেই বলা হচ্ছে। এবং অনেক ক্ষেত্রে সাংবাদিকরাই তাদের নিজেদের শত্রু। অনেক উদাহরণ এই আলোচনার মধ্যে বিষয় নিয়ে আলোচনা। এবং এই কথা হয়েছে যে গণতন্ত্র এবং গণমাধ্যমের শত্রুমিত্র যারা, গণতন্ত্রের শত্রুমিত্র যারা, তারাই আসলে গণমাধ্যমের শত্রুমিত্র, এবং গণশত্রুরাই গণমাধ্যমের শত্রু। অর্থাৎ গণতন্ত্রের শত্রু যারা গণমাধ্যমের শত্রু, তারা গণতন্ত্রের মিত্র যারা গণমাধ্যমের মিত্র তারা। কাজেই ঘুরে ফিরে যে প্রসঙ্গটি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে যে গণতান্ত্রিক সমাজ আমাদের খুব জরুরি, এবং সেই সমাজ তৈরিতে সংবাদ মাধ্যমের মধ্যে যারা পেশাদার সাংবাদিক রয়েছেন, যেসব পেশাদার সংবাদ মাধ্যম রয়েছে, তাদের আসলে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দলীয় সাংবাদিকতা যারা করেন তাদের বাইরে গিয়ে। আজকের এই আলোচনায় অংশ নেবার জন্য ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, মিস্টার ফারুক ফয়সল, ডক্টর রেজওয়ান সিদ্দিকী, মিস্টার নাইমুল সাফান, মিস্টার রিয়াজউদ্দিন আহমেদ এবং ধন্যবাদ। এই আলোচনা অনুষ্ঠানটি শুনলেন, তাদেরকেও ধন্যবাদ এবং আমার সকল সহকর্মীকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা।